হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিয়ে করেছি তোমায়, জাস্ট বিকজ অফ মাই সেলফ ইন্টারেস্ট। ভালোবেসে নয়, বরং সবটা একটা সাজানো নাটক ছিল। এমন কথা শুনে অন্তিকার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন। এত বছরের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা সব যেন মুহূর্তেই মূল্যহীন হয়ে গেল। ঠকে গেছে সে। তার ভালোবাসায় আজ তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ঝাপসা চোখে তাকিয়ে উদাসীন গলায় বলল, তাহলে কি আমি তোমার খেলার ঘুঁটি ছিলাম মাত্র রূপক? মিথ্যে ছিল তোমার অনুভূতিগুলো? কেন এত বড় শাস্তি দিলে আমায়? রূপক বিরক্তি নিয়ে বলল, আমি বাংলায় বলেছি তোমায়, না বুঝতে পারলে আবারও বলছি, সবটাই মিথ্যে ছিল। এখন এটাকে যদি তোমার শাস্তি মনে হয় আর নিজেকে খেলার গুটি মনে হয়, ইটস টোটালি আপ টু ইউ। আমার এখানে কিছু বলার নেই। অন্তিকা কান্না মাখা গলায় বলল, কেন করলে আমার সাথে এমনটা? কেন করলে রূপক? কি স্বার্থ ছিল তোমার? রূপক শক্ত গলায় বলল, তোমাকে জবাব দিতে বাধ্য নই। যখন সবটা জেনেই গেছো, তাহলে আর কাহিনী করে লাভ নেই। কালকেই তুমি অ্যাবর্শন করিয়ে নেবে, তারপর আমরা ডিভোর্স নিয়ে নেব। রূপক কোনো উত্তরের প্রত্যাশা না করেই ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল। অন্তিকা ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার অনাগত সন্তান জন্মের আগেই মেরে ফেলবে ওর বাবা। এটা সে বেঁচে থাকতে হতে দেবে না। এখান থেকে পালাতে হবে তাকে। যে করেই হোক। মাঝরাতে পিচঢালা রাস্তায় টকটকে লাল রক্ত ভেসে যাচ্ছে। রক্তের উপরই মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে অন্তিকা। এক হাতে পেট চেপে ধরে চিৎকার করে চলেছে সে, কিন্তু কারো কোনো সাড়া পাচ্ছে না। নিঃশ্বাস ভারী হয়ে আসতেই অর্ণি বলে জোরে চিৎকার দিল সে, আপু! চিৎকার দিয়ে এক লাফে শোয়া থেকে উঠে বসলো অর্ণি। বিছানার চাদর খামচে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 3টা বেজে গেছে। হ্যাঁ, স্বপ্ন ছিল এটা, একটা বিষাক্ত স্বপ্ন, যার থেকে বাঁচার জন্য স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হয় অর্ণির। কিন্তু আজ সে ভুলে গিয়েছিল ঔষধ খেতে, তাই এই হঠাৎ আক্রমণের শিকার হতে হলো। 3 বছর আগে ওদের জীবনটা কতটা সুন্দর ছিল। তৌহিদ আনহার, অনুপমা আনহার ও অন্তির চোখের মধ্যমণি ছিল অর্ণি। সবার আদরের হওয়ায় তার অ্যাটিটিউডও ছিল অনেকটা শিশুসুলভ। তবে বাবা মায়ের চেয়ে বোনের সাথেই অর্ণির সখ্যাত বেশি ছিল। কিন্তু রূপক নামের এক ব্যক্তির আগমনেই অন্তি হারিয়ে গেছে তাদের জীবন থেকে। জানালা দিয়ে রাতের আকাশ দেখতে দেখতে অর্ণি আপন মনে বলল, কেন আমাকে একা ফেলে চলে গেলি আপি? তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না। আমি কাঁদলে এখন আর কেউ আমার চোখের পানি মুছিয়ে দেয় না। ঘুম না আসলে ঘুম পাড়িয়ে দেয় না। কেউ নেই আমার উদ্ভট বায়না ও আবদারগুলো শোনার জন্য। কেউ না। অনুভূতিহীন যন্ত্র মানব হয়ে গেছি আমি আপি। শুনতে পাচ্ছিস তুই? কেন ওই অমানুষটাকে ভালোবেসেছিলি যে তোকে বাঁচতেই দিল না? বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো অর্ণি। এখন আর কান্না পায় না তার। হয়তো কাঁদতে কাঁদতে চোখের পানিগুলোও শুকিয়ে গেছে। টেবিলে থাকা গ্লোবটা ঘোরাতে ঘোরাতে বেশ মনোযোগ সহকারে কিছু একটা ভেবে চলেছে দীপ্ত। পুরো নাম তাশরিফ শাহরিয়ার দীপ্ত। দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। এছাড়াও দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেও পরিচিত সে। বেশ ভালো নামডাক থাকার কারণে দেশে বিদেশে তার নামে আর্টিকেল, নিউজ, সোশ্যাল মিডিয়ায় হইহুল্লোড় হয়ে থাকে। গুরুগম্ভীর পার্সোনালিটির হলেও পরিচিতজনদের কাছে বেশ মজার মানুষ দীপ্ত। তবে বেশিরভাগ মানুষের কাছে একটা রহস্য ঘেরা ব্যক্তিত্ব সে। এটা ভাবলে দীপ্ত আপন মনেই হেসে দেয়। যতটুকু সম্ভব হয়েছে ইনফরমেশন কালেক্ট করেছি, এর চেয়ে বেশি তথ্য আমার থেকে জানা সম্ভব নয়। কারো এমন কথা শুনে ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এলো দীপ্ত। সামনে তাকিয়ে দেখলো ওর বড় ভাই শুভ্র এসে চেয়ারে বসেছে। দীপ্ত ভ্রু কুঁচকে বলল, অল ডান। যা যা জানতে বলেছিলাম জেনেছো? শুভ্র হাতে থাকা ফাইলটার পেজ উল্টাতে উল্টাতে বলল, মেয়েটার নাম অন্তিকা আনহার। পরিবারে বাবা মা আর একটা ছোট বোন আছে। দীপ্ত আন মনে বলল, বোনটার নাম অর্ণিকা আনহার, রাইট? বর্তমান বিজনেস ওয়ার্ল্ডে আমার প্রায় বরাবরই তার অবস্থান, কিন্তু এখন পর্যন্ত দেখা হলো না।
শুভ্র অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? দৃপ্ত বাঁকা হেসে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আমি জানবো না তো কে জানবে ভাইয়া? আর তোমার মুখে এরকম প্রশ্ন মানায় না। সব জানো অথচ এটা বুঝতে পারলে না? তাসফিন শাহরিয়ার শুভ্রের কাছ থেকে এমন প্রশ্ন নট অ্যাকসেপ্টেড। এবার নেক্সট পয়েন্ট বলো। শুভ্র হেসে বলল, অন্তি, অন্তিকা রূপক নামের ছেলেটাকে বিয়ের 3 বছর আগে থেকেই ভালোবাসতো। অন্তির বাবা মিস্টার তৌহিদ আনহার রূপককে পছন্দ করতেন না, কারণটা একমাত্র উনিই ছিলেন। অন্তি সবার মতো বাইরে গিয়ে রূপককে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 2 বছর পর রূপকের আসল চেহারা ওর সামনে চলে আসে। দৃপ্ত বিরক্ত হয়ে বলল, এগুলো জেনে আমি কি করব? এসব তো পুরনো খবর, নতুন কিছু কি জেনেছো? শুভ্র বিস্মিত চোখে তাকিয়ে বলল, এগুলো তুই আগে থেকে জানতি? হ্যাঁ জানতাম, আরো অনেক কিছুই জানি যেটা কেউই জানে না। রূপক তো শুধু নাচছে, কিন্তু ওকে নাচাচ্ছে অন্য কেউ। নিজেকে আড়াল করেই খেলাটা খেলছে সে। শুভ্র ভ্রু কুঁচকে বলল, আমি বুঝতে পারছি না, এই অন্তিকার মৃত্যু নিয়ে তুই এত ঘাটছিস কেন? 3 বছর আগে এটাকে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু তুই সেটা মানতেই চাইছিস না। এত কিছু জেনে তোর কি লাভ? দৃপ্ত হালকা হেসে আপন মনে বলল, কাউকে প্রমিস করেছিলাম ভাইয়া, তাকে কথা দিয়েছিলাম, কারোর দায়িত্ব আমার কাঁধে দিয়েছে, আমার যে সেটা যথাযথভাবে পালন করতে হবে। শুভ্র এসব কথার আগামাথা কিছু বুঝতে পারছে না। আরো ভালো করেই জানে যে দৃপ্ত ওকে সবটা খুলেও বলবে না। এই মানুষটা যেমন একটা রহস্য, তেমনি ওর কথা আর কাজও। তাই আর বোঝার চেষ্টা না করেই বিরক্ত হয়ে বলল, এরপর কি করতে হবে? দৃপ্ত রহস্যের হাসি দিয়ে বলল, কাজ তো শুরু হবে এখন থেকেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই কাউকে ফোন দিল দৃপ্ত। ওপাশ থেকে রিসিভ করলো, সাথে সাথে বলতে শুরু করলো, তাশরিফ শাহরিয়া বলছি, চিনতে পেরেছেন নিশ্চয়ই? অপর পাশ থেকে অবাক কণ্ঠে কেউ বলে উঠল, মোস্ট এলিজিবল ব্যাচেলর তাসরিফ শাহরিয়া। ইয়েস, তোমার ম্যামকে আমার অফিসে এসে আমার সাথে দেখা করতে বলবে। ম্যাম কারোর সাথে দেখা করতে যায় না, কারো দরকার হলে সে দেখা করতে আসে। অন্য কারোর সাথে আমার কম্পেয়ার করো না, যা বলছি তাই করবে। এদিকে অর্নি অফিসে ঢোকার সাথে সাথে সব এমপ্লয়ি বসা থেকে উঠে দাঁড়ায়। অর্নি সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চোখ বুলিয়ে নিজের ক্যাবিনের দিকে হাঁটা দেয়। অর্নির পেছনে পেছনে যাচ্ছে ওর পিএ ঈশা এবং অ্যাসিস্ট্যান্ট আসিফ। অর্নি ক্যাবিনে ঢুকে যেতেই সবাই একটা শান্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যেন ভয়ে নিঃশ্বাস আটকে আসছিল তাদের। অর্নি নিজের চেয়ারে বসতে বসতে বলল, কিছু কি বলতে চাইছো আসিফ? এমন কথা শুনে আসিফ হকচকিয়ে গেল। এতক্ষণ কিছু একটা বলার জন্যই নিষ্পিস করছিল সে, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। আমতা আমতা করে বলল, ম্যাম, আসলে তাসরিফ শাহরিয়া আপনাকে তার সাথে দেখা করতে বলেছে। অর্নি দাঁতে দাঁত চেপে বলল, কে তাশরিফ শাহরিয়ার? সাহস কোত্থেকে পেল আমাকে অর্ডার করার? যাব না আমি কারোর সাথে দেখা করতে। গট ইট? আমার মতো অন্তঃসত্ত্বা মেয়ের এত বড় ক্ষতি করবেন না। দয়া করে যেতে দিন আমায়। আমার অনাগত সন্তানের দোহাই লাগে, প্লিজ যেতে দিন। অন্তি হাত জোর করে আকুতি পেশ করলেও সেটা লোকগুলোর পাষাণ হৃদয়ে দাগ কাটতে পারেনি। তারা ওর দিকে একইভাবে এগিয়ে আসছে। একজন বিশ্রী হাসি দিয়ে বলল, তোমাকে মারার জন্যই আজ আমাদেরকে পাঠানো হয়েছে। আমাদের তো কিছুই করার নেই। রূপক স্যারের বাড়ির থেকে না পারলে হয়তো বেঁচে যেতেই। আজ তোমাকে মরতে হবে, সাথে তোমার সন্তানকেও। সবাই হো হো করে হাসতে হাসতে এগোচ্ছে। অন্তি অসহায় ভাবে ভীতু চাউনিতে একের পর এক ঢোক গিলছে। মনে মনে সাহস সঞ্চার করে উল্টো ঘুরে দৌড় লাগালো সে। লোকগুলো ওকে ফলো করে দৌড়াতে দৌড়াতে শুরু করলো। কিন্তু ভাগ্য সহায় না থাকলে মানুষের হাতে হয়তো কিছু করার থাকে না। পেটে হাত রেখে দৌড়াতে দৌড়াতেই এক পর্যায়ে সারির সাথে পা আটকে রাস্তার উপর পড়ে যায়। পেটে মারাত্মকভাবে আঘাত লেগেছে তার। অনবরত ব্লিডিং হচ্ছে বলে রাস্তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে অন্তিকা। পেছনের লোকগুলো এই অবস্থা দেখে আর সামনে এগোলো না।
সেদিন রাতে কেউই ওকে বাঁচাতে যায়নি, কেউ জানতোই না হয়তো। ড্যাম ইট! বলে চিৎকার করে টেবিলের ওপর থেকে ল্যাপটপ ফ্লোরে ফেলে দিল দৃপ্ত। অনেক খাটখড় পুড়িয়ে এই সিসি ফুটেজটা কালেক্ট করেছে দৃপ্ত। অর্ণির সাথে এই ব্যাপারেই কথা বলতে চেয়েছিল, কিন্তু অর্ণি তো অর্ণি, একবার বলে দিয়েছে সে যেতে পারবে না তো পারবেই না। দৃপ্ত ব্যস্ততার কারণে যেতে পারেনি, তাই শুভ্রকে বলার পর 1 সপ্তাহ সময় লাগিয়ে এই ভিডিও ক্লিপ কালেক্ট করেছে। কিন্তু পুরো ভিডিও দেখে ওর মাথায় রক্ত উঠে গেছে। শুভ্র উঠে গিয়ে ফ্লোর থেকে ল্যাপটপ তুলে সেটা থেকে ইনসার্টেড সিডিটা বের করতে করতে বলল, মাথা গরম করিস না, যা করার ও ভাবার মাথা ঠান্ডা করে রেখে কর। দীপ্ত দাঁতের দাঁত চেপে বলল, কিভাবে মাথা ঠান্ডা রাখবো আমি তো ভেবেছিলাম অতি মৃত্যুর রহস্য আছে, তবে সেটা অন্য কোনো রহস্য। কিন্তু এখন দেখছো এটাও রূপকের প্রি প্ল্যান আইডিয়া ছিল। লোকগুলোকে ও আগে থেকে সেট করে রেখেছিল, রাস্তাটাও ফাঁকা রাখার ব্যবস্থা করেছে। ইভেন যে কমার্শিয়াল টাওয়ারের সামনে অন্তিম মারা গেছে সেখানেও সিকিউরিটি সরিয়ে দিয়েছে। হয়তো সিকিউরিটির ব্যাপারটা ওর মাথায় আসেনি, কিন্তু ও জানতো অন্তিকে ও বাড়িতে আটকে রাখতে পারবে না, এই জন্যই এই ব্রেকআপ প্ল্যানটা করেছে। এতটা জঘন্য হলে মানুষ নিজের অনাগত সন্তানকেও মেরে ফেলতে চায়। শুভ্র হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো। এই মৃত্যুটা মার্ডার কেস হলেও ওরা সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়েছে। কিছু একটা মনে হতেই শুভ্র বলল, এই সিসি ফুটেজটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে, মানে অন্তের মৃত্যুর পরে এটা প্রায় 1 বছরের মতো ছিল, তারপর ডিলিট হয়েছে। রূপক কি এত দেরি করে এটা ডিলিট করবে, নাকি অন্য কোনো ঘাপলা আছে? হঠাৎই দৃপ্তের চেহারার রং পাল্টে গেল। খেলা তো চলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিজেদের মতো করে চাল চালছে, বাট তারা তো আর জানে না খেলাটা থার্ড পার্টির মন মতো চলছে। অর্ণি স্টাডি রুমে বসে রাগে ফুঁসছে। কিছুক্ষণ আগে আসিফ ফোন দিয়ে এমন একটা নিউজ দিয়েছে যেটা ওর মাথায় আগুন ধরিয়ে দিয়েছে। ফ্রিজ থেকে বিয়ারের ক্যান বের করে ক্যাপ খুলতে যাবে এমন সময় ওর বাবা তৌহিদ আনহার স্টাডি রুম থেকে প্রবেশ করলেন। ওনাকে দেখে অর্ণির ভ্রুর মাঝে কিঞ্চিত ভাঁজ পড়ল। বিরক্তি নিয়ে হাতে থাকা বিয়ারের ক্যানটা সশব্দে টেবিলের উপর রাখলো। তৌহিদ আনহার থমথমে গলায় বলল, এসব অখাদ্য না খেলে কি হয় না? একজন বিজনেস টাইকুন হয়ে কিভাবে তুমি নেশা করো সেটাই আমি বুঝতে পারি না। অর্ণি বিরক্তি নিয়ে বলল, ড্রিঙ্কসের বোতলের গায়ে কি সিল লাগিয়ে দিয়েছে যে বিজনেস টাইকুনরা এগুলো খেতে পারবে না? মানুষের দিন দিন উন্নতি হয় আর তোমার অধপতন হচ্ছে। ভুলে যেও না আমি তোমার বাবা। অর্ণি দাঁত কিরমির করতে করতে বলল, এখন এসব কথা বলার জন্য এত রাতে আমার কাছে এসেছো? বলা হয়ে গেলে যেতে পারো। তৌহিদ আনহার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার একটা কথা জানানোর ছিল তোমাকে। অর্ণি ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তিনি বললেন, আমার এক ফ্রেন্ড তার পরিবার নিয়ে আসবে কালকে নিউ ইয়র্ক থেকে। তারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি যতদিন থাকার আমার বাড়িতেই থাকবে। অর্ণি এতক্ষণ যতটা রেগেছিল এখন তার থেকে দ্বিগুণ রেগে গেল। রাগী গলায় বলল, কেন বলেছো এখানে আসতে? এটা কি সারাইখানা নাকি? দেশে হোটেল ভাড়া বাড়ির অভাব আছে নাকি? এই বাড়িতেই আসতে হলো? তুমি জানো না আমি আমার বাড়িতে বাইরের মানুষ টলারেট করি না? তৌহিদ আনহার ভেতরে ভেতরে রেগে গেলেও শান্ত ভঙ্গিতে বললেন, ওরা কোনো বাইরের মানুষ না, আমার অনেক আগের পরিচিত ভালো বন্ধু। তোমার পরিচিত, আমার না। তাদেরকে নিষেধ করে দাও এখানে আসতে। আমার বাড়িতে আমি আননোন কাউকে দেখতে চাই না। আবার তৌহিদ আনহার রাগী স্বরে বললেন, এ বাড়িটা আমার, সেটা কি ভুলে গেছো? আচ্ছা, তাহলে আমাকে কেন জানাতে এসেছো এত কিছু? তোমার বাড়িতে তাহলে তুমিই থাকো, আমিই চলে যাচ্ছি। বলেই গাড়ির চাবিটা হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছন থেকে তৌহিদ ও অনুপমা অনেকবার ডাকাডাকি করলেও অর্ণি শোনেনি। মিসেস অনুপমা কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার মেয়েটা কেন এমন হয়ে গেল? অন্তি মারা যাওয়ার পর ও পুরো নির্জীব হয়ে গেছে, কোনো অনুভূতি কাজ করে না ওর মধ্যে।
মুখে কোনো হাসি নেই, কান্না নেই, দুঃখ নেই। যা আছে তা শুধু রাগ আর রাগ। তৌহিদ আনহারেরও কিছু বলার নেই। অর্ণি বরাবরই বদমেজাজি, তবে এভাবে বাড়ি ছেড়ে চলে যায়নি কখনো। তাই তিনি চিন্তিত হয়ে আসিফ ও ঈশাকে ব্যাপারটা জানালেন। এদিকে অর্ণি রাতের আধারে শুনশান রাস্তায় গাড়ি চালাচ্ছে। এক হাতে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে, আর এক হাতে গাড়ির স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে। নেশা হলেও এখনো সেন্সে আছে সে, তবুও গাড়ি চালাচ্ছে ঝড়ের গতিতে। হঠাৎ হেডলাইটের আলোয় দেখতে পেল সামনে একটা কুকুর বসে আছে। সামনে ব্রেক কষলেও লাভ নেই। অর্ণি তাড়াহুড়ো করে গাড়ি ঘোরাতেই রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা লাগলো। অর্ণির মাথায় স্টিয়ারিং এ লেগে ভালোই আঘাত লেগেছে। তারপর ড্রাঙ্ক থাকার কারণে মাথা ঘুরিয়ে ঢুলে পড়ল সে। গাড়ির বনাট থেকেও ধোঁয়া বের হচ্ছে। অর্ণি হালকা হেসে অস্ফুটস্বরে বলল, আপি, আমি বোধহয় তোর কাছে চলে আসছি। তোর কোলে মাথা রেখে আবার ঘুমাতে পারবো। সো গেট রেডি। দৃপ্তের মাথায় সারাদিন শুধু অন্তির কথাই ঘুরপাক খাচ্ছে। কিছুতেই শান্ত হতে পারছে না। রাতের ঘুমও হারাম হয়ে গেছে তার। যেই মেয়েটাকে এত কাছের মানুষ মনে করত, তার এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যে সবার জন্যই কষ্টকর। অর্ণি কি সব জানে? হয়তো জানে। ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসতেই সে গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল। এত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে আছে, তাই একা একাই চলে গেল। আপাতত তার গন্তব্য এখান থেকে 7 কিলোমিটার দূরে থাকা গ্রামটা। সেটা গ্রাম না হলেও পরিবেশটা গ্রামের মতোই। বিশেষ করে সেখানে থাকা নদীটার গা হিম করা বাতাসটা উপভোগ করলে এখন একটু শান্তি পাবে সে। সেই উদ্দেশ্যেই যাত্রা দিল। রূপক বেশ আয়েশ করে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে আছে। তার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই। সামনের বড় সোফাটায় চিন্তিত হয়ে বসে আছেন রূপকের বাবা রুদ্র আহমেদ চৌধুরী। রূপক খানিকটা বিরক্তি নিয়ে বলল, Why are you so worried, Dad? আমরা যাকে দিয়ে কাজ করাই তারা মারা যাচ্ছে, আমাদের তো কিছুই হয়নি, তাই না? হু কেয়ারস টাইপ কথাবার্তা শুনে রুদ্র আহনাফ রাগী স্বরে বললেন, আমাদের কিছু হতে কি দেরি আছে কোনো? তুমি গ্যারান্টি দিতে পারবে আমাদের সেফটি নিয়ে? এখানে গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা ওদের নাগালের বাইরে আছি, বাট আমি ভেবে পাই না এসব করছে কে। রুদ্র আহনাফ চিন্তিত হয়ে বললেন, আমার মনে হয় না অন্তির বাবা বা বোন এমন খুন খারাপি করবে। কোনো থার্ড পার্টি এসবের সাথে জড়িত। রূপক হুহা করে হেসে দিল, বলল, অন্তির বাবা মাই তো জানে না যে অন্তির মৃত্যু স্বাভাবিক নয়, ওইটা একটা মার্ডার ছিল। আর থার্ড পার্টি এসব জানবে? বাট সিরিয়াসলি ড্যাড? বলেই হাসতে লাগলো রূপক। রুদ্র আহনাফ ছেলের এমন গা ছাড়া ভাব দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, সিরিয়াস মোমেন্টে তোমার হাসি পায়? এখানে কেউ আমাদের ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে, আর তুমি চিল মুডে মজা নিচ্ছ। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। সারাদিন তো শুধু বন্ধুদের নিয়ে আড্ডা আর সারা রাত মাতাল হয়ে মেয়ে নিয়ে পড়ে থাকো। কথাগুলো রূপকের গায়ে কাটার মতো বিঁধেছে। সেও রেগে বলল, তাহলে এসছো কেন আমাকে বলতে? আমি জানতে চেয়েছিলাম কিছু তোমার কাছে। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমার প্ল্যান মতোই কাজ করি, কিন্তু এখানে তো আমার কোনো হাত নেই। যত সব। বলেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল রূপক। রুদ্র আহনাফ হাত দিয়ে কপালে স্লাইড করতে করতে বলল, যা করার তা আমারই করতে হবে। কার এত দুঃসাহস যে আমার শত্রু হলো, তাকে নিজ হাতে শেষ না করা পর্যন্ত দম নিব না আমি। বলেই ডেভিল হাসি দিলেন রুদ্র আহনাফ। হসপিটালে থমথমে মুখ করে বসে আছে দীপ্ত। মেজাজটা চরমভাবে বিগড়ে গেছে তার। কিছুক্ষণ আগে রাস্তার কিনারায় থাকা গাছের পাশে ধাক্কা লেগে থাকা অবস্থায় একটা গাড়ি দেখে সজোরে ব্রেক কষল দীপ্ত। গাড়ির সামনের বোনাট খুলে ধোঁয়া বের হচ্ছে দেখে সে বুঝতে পারল যে অ্যাক্সিডেন্টই হয়েছে। গাড়ির দরজা খুলতেই ভেতরে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেল। পালস চেক করে দেখল বেঁচে আছে। অর্ণির কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। গাড়ির ভেতর থেকে বিদঘুটে গন্ধ বের হচ্ছে। অর্ণির পাশের সিটে পড়ে থাকা বিয়ারের বোতল দেখে বুঝতে পারল এই মেয়ে ড্রাঙ্ক হয়ে গাড়ি ড্রাইভ করছিল। দীপ্ত একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোলে তুলে নিয়ে নিজের গাড়িতে উঠায়। কাছের হাসপাতালে পৌঁছে দীপ্ত মাথায় একটা ক্যাপ, মুখে ফেস মাস্ক পরে অর্ণিকে কোলে নিয়ে বেরিয়ে আসতেই হাসপাতালের গার্ডরা ওকে ঘিরে ধরে। কিন্তু অর্ণিকে দেখে সবাই ব্যস্ত হয়ে ওকে ভেতরে নিয়ে যায়। এত হই হুল্লোড়ের কি আছে সেটাই বুঝতে পারছে না দীপ্ত। বেশ অবাকও হয়েছে, তবে কিছু বুঝতে দিচ্ছে না। অর্ণিকে একটা কেবিনে নিয়ে যাওয়ার পর দীপ্ত করিডোরের একটা চেয়ারে বসতেই
একজন নার্স এসে জিজ্ঞেস করলেন, ম্যামকে এই অবস্থায় আপনি কোথায় পেলেন? আর আপনিই বা কে? এভাবে মুখ ঢেকে আছেন কেন? দৃপ্ত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ও এখন নিজের পরিচয় দিলে ঝামেলায় পড়বে। কম বেশি সবাই ওকে চেনে, কিন্তু ওই মেয়েটাকে এভাবে ম্যাম বলে ডাকছে কেন? এসব ভেবে চিন্তিত স্বরে বলল, রাস্তায় ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, সেখান থেকেই নিয়ে আসছি। কিন্তু উনি কে, আপনি কি চেনেন? নার্স অবাক হয়ে বলল, আপনি ম্যামকে চিনেন? উনি তো আমাদের এই হসপিটালে পার্টনারশিপে আছেন। এছাড়াও বিজনেস ওয়ার্ল্ডের ওনার অনেক নাম ডাক। দৃপ্ত ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করল। নাম ডাক না ছাই, মাতাল হয়ে রাত বিরাতে ঘোরাঘুরি করে, আর সে নাকি বিজনেস টাইকুন। হাহ। বর্তমান দৃপ্ত ক্যাবিনের সামনের চেয়ারে বসে বসে দাঁতে দাঁত ঘষছে ও হাত কসলাচ্ছে। হসপিটাল থেকে অর্ণির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। ওনারা আসলেই দৃপ্ত ওদের সাথে ভদ্রতার খাতিরে একবার দেখা করে চলে যাবে। বেরিয়েছিল একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, আর কোথায় এসে ফেসে গেল। হঠাৎ আসিফ আর ঈশা হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছালো। তাদের পেছনে অর্ণির বাবা মাও আছে। ক্যাবিন থেকে একজন নার্স বের হতেই আসিফ উত্তেজিত হয়ে বলল, ম্যাম কেমন আছেন? মিসেস অনুপমা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েটা ঠিক আছে তো? এক মেয়ে হারিয়েছি, এখন অর্ণের কিছু হলে আমি মরেই যাব। নার্স সবাইকে আশ্বস্ত স্বরে বললেন, টেনশনের কিছু নেই, মাথায় একটু চোট পেয়েছে আর ড্রাঙ্ক ছিলেন বলেই সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। বলেই নার্সটা চলে গেল। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এদিকে দৃপ্তের মাথায় শুধু মিসেস অনুপমার কথাগুলো ঘুরছে। এক মেয়েকে হারিয়েছেন, এই মেয়েটার নাম অর্ণি। দ্যাট মিন্স এটাই অন্তির বোন অর্ণি। দৃপ্ত দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এত কাছ থেকেও ও অর্ণিকে চিনতে পারল না। অবশ্য না চেনারই কথা, মেয়েটা আগের চেয়ে একদম বদলে গেছে। তারপরও ড্রিঙ্কস করে। আসিফ দৃপ্তের পাশে বসে ওকে জিজ্ঞেস করলো, আপনি অর্ণি ম্যামকে এখানে নিয়ে আসছেন? দৃপ্ত হালকা নড়ে চড়ে উঠে আসিফের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ওর দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ইরেসপন্সিবল কিভাবে হলে তোমরা? একটা মেয়ে রাতের বেলা মাতাল হয়ে ড্রাইভ করছিল, বুঝতে পারছো ব্যাপারটা? যদি বড় কোনো দুর্ঘটনা। বলেই একটা নিঃশ্বাস ছেড়ে রাগ নিয়ন্ত্রণ করলো সে। আসিফের দৃপ্তের কণ্ঠ শুনে পরিচিত পরিচিত মনে হচ্ছে। সে ভ্রু কুঁচকে বলল, আপনাকে কেন যেন চেনা চেনা ঠেকছে, কোথাও দেখেছি বা আপনার কণ্ঠ শুনেছি। দৃপ্ত মেকি হেসে বলল, আমি 1 সপ্তাহ আগে তোমাকে ফোন করেছিলাম তোমার ম্যামকে আমার সাথে দেখা করার জন্য। আসিফ অবাক হয়ে বলল, তাসরিফ শাহরিয়ার, আপনি এখানে কিভাবে? দৃপ্ত মাস্কটা খুলে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ভাগ্য মিলিয়ে দিয়েছে, বুঝলে? অর্ণির ক্যাবিনে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। এতক্ষণ স্যালাইন দেওয়া হয়েছিল, এখন সেটা খুলে ফেলা হয়েছে, কারণ কিছু খেয়ে ঔষধ খেতে হবে। কিন্তু অর্ণি এখন কিছু খাবে না বলে দিয়েছে। ওকে জোর করার মতো সাহস কারো নেই, কিন্তু কিছু তো খাওয়াতে হবে। মিসেস অনুপমা এসে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু অর্ণি এক ঝাড়ি মেরে চলে যেতে বলেছে। এখন সবাইকে হাত গুটিয়ে বসে থাকতে দেখে দৃপ্ত বলল, দাও আমি এবার ট্রাই করে দেখি। ঈশা ভীতু চেহারা বানিয়ে বলল, স্যার, আপনি ম্যামকে চেনেন না? ম্যাম অসম্ভব রাগী ও বদমেজাজি, আপনার না যাওয়াটাই বেটার। দৃপ্ত হালকা হেসে বলল, আমিও তাহলে একবার দেখে আসি কেমন রাগী হয়ে গেছেন উনি। ম্যামকে সামলানোর জন্য তো একটা স্যার দরকার, তাই না? বলেই বাঁকা হেসে ভেতরে চলে গেল। এদিকে আসিফ আর ঈশা বেক্কেলের মতো দৃপ্তের যাওয়ার দিকে তাকিয়ে আছে। দৃপ্তের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না ওরা। কেবিনে কারো ঢোকার শব্দ পেতেই অর্ণি রাগী গলায় বলল, বলেছি না আমাকে একা থাকতে দিতে, কিছু খাবো না। বলতে বলতে সামনের দিকে তাকাতেই অর্ণি ভ্রু কুঁচকে ফেলল। এই সময় একজন অপরিচিত মানুষ ওর কেবিনে কেন আসলো? কে আপনি? এখানে কেন এসেছেন? দৃপ্ত বাঁকা হেসে বলল, নাম বলবো নাকি পরিচয় দেব? অর্ণি এমন হেয়ালিপূর্ণ কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল,
দুটোই। দৃপ্ত আগের মতো হেসেই বলল। নাম হলো তাশরিফ শাহরিয়ার দীপ্ত। অর্ণির নামটা শুনে চমকে ওঠে। অবাক হয়ে দৃপ্তের দিকে তাকালো সে। কাপা কাপা গলায় বলল, দৃপ্ত। দৃপ্ত অর্ণির এমন অবাক চাহনি দেখে বুঝেও না বোঝার ভান করে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? কখনো ছেলে দেখনি নাকি? কথাগুলো কর্ণগোচর হতেই অর্ণি ভ্যাবাচাকা খেয়ে গেল। তার মানে এই দৃপ্ত সেই দৃপ্ত না? আর সেই দৃপ্ত এখানে আসবেই বা কিভাবে? ও তো অনেকদিন আগেই দেশ ছেড়ে চলে গেছে। তাছাড়া দৃপ্ত যেই বোকাশোকা টাইপের ছেলে ছিল, এমন উদ্ভট কথাবার্তা ওর দ্বারা অসম্ভব। অর্ণিকে মাথা নিচু করে কিছু ভাবতে দেখে দৃপ্ত মনে মনে হাসছে আর ভাবছে, আমি জানি তুমি কি ভাবছো। দীপ্ত তোমার জন্যই খাবার ফিরে এসেছে, কিন্তু তোমাকে আমার পরিচয় এখনই দেওয়া যাবে না, তাহলে পুরো খেলাটাই বিগড়ে যাবে। দৃপ্ত অর্ণির দিকে তাকিয়ে মেকি হেসে বলল, কি হলো? কোন ভাবনায় ডুবে গেলে? অবশ্যই চোখের সামনে এমন একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে থাকলে কত ভাবনাই তো মাথায় আসবে। অর্ণি ভ্রু কুঁচকে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপনাকে এক পলক দেখে আপনার ভাবনায় মগ্ন হয়ে যাব। অর্ণিকা আনহারের এত খারাপ দিন চলে আসেনি, কিন্তু আপনি এখানে কেন বলুন তো? আমি তো তোমাকে হসপিটালে এনে ভর্তি করালাম, তোমার এত বড় উপকার করলাম, আর তুমি এজন্যই কারো ভালো করতে নেই। অর্ণি বিরক্ত নিয়ে দৃপ্তের দিকে তাকিয়ে আছে। এখন এসব ন্যাকামো দেখতে ইচ্ছে করছে না ওর। দাঁতে দাঁত চেপে বলল, আপনার উপকার করা শেষ হয়ে গেলে আসতে পারেন। আমাকে বাঁচিয়ে অনেক বড় ক্ষতি করে দিয়েছেন, সো আমার মেজাজ খারাপ হওয়ার আগেই এখান থেকে যান। দৃপ্ত অবাক চোখে তাকিয়ে আছে। অর্ণি এতটা বদলে গেছে, ও সেটা হজমই হচ্ছে না। এই মেয়েটা কত হাসি খুশি প্রাণোচ্ছল ছিল, শুধু কি অন্তের মৃত্যুই ওকে এতটা পাল্টে দিল? হয়তো। দৃপ্তকে ভাবনায় মগ্ন দেখে অর্ণি বিরক্ত হয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে বাইরে কোথাও গিয়ে করুন, শান্তি পাবেন। দৃপ্ত এমন কথা শুনে নড়ে চড়ে উঠে বলল, ও, তোমার কাছে কেউ যদি কোনো রিকোয়েস্ট করে তাহলে কি তুমি সেটা রাখো? অর্ণি চমকে উঠে দৃপ্তের দিকে তাকালো। কোনো আবদার করতে হলে সে সবার আগে এই প্রশ্নটাই করত, কিন্তু এই দৃপ্ত সেটা কিভাবে জানলো? অবাক হয়ে আনমনে বলল, আপনি কিভাবে জানলেন? দৃপ্ত মনে মনে হেসে উপর দিয়ে অবাক হওয়ার ভান করে বলল, আমি আবার কি জানালাম? তোমায় জাস্ট একটা প্রশ্ন করলাম। সম্ভিত ফিরে পেতেই অর্ণি নিজের ভাবনার উপর বিরক্তি হয়ে বলল, হ্যাঁ, রিকোয়েস্ট রাখি। দৃপ্ত বাঁকা হেসে বলল, তাহলে তোমাকে আমি এখন খাওয়ার জন্য রিকোয়েস্ট করছি, কিছু খেয়ে নাও প্লিজ। অর্ণি অবাক হয়ে দৃপ্তের দিকে তাকিয়ে আছে। তার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। এই ছেলের কি বুদ্ধি রে বাবা, ওর কথার প্যাচে ওকেই ফেলে দিল। অর্ণিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে দৃপ্ত মুখ ফুলিয়ে বলল, দেখো, তুমি কিন্তু বলেছিলে যে রিকোয়েস্ট রাখো, এখন না বললে কিন্তু চলবে না, আর এতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, খেয়ে নাও না প্লিজ। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, ওকে দিন। দৃপ্ত যেন আকাশের চাঁদ হাতে পেল। এক্সাইটেড হয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি, তুমি তো অসুস্থ। বলেই এক চামচ খাবার অর্ণির মুখের দিকে এগিয়ে দিল। অর্ণি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে খেয়ে নিল। এত বছর পর কেউ ওর নাকে হ্যাঁ বানাতে পারলো, আর ও বাধাও দিতে পারলো না। দৃপ্ত মনে মনে রহস্যের হাসি দিয়ে বলল, তোমার উপর আমার প্রভাব বিস্তার তো সবাই মাত্র শুরু সুইট হার্ট, আগে আগে দেখো হোতা হাই কিয়া। দৃপ্ত সকালের দিকে বাড়ি ফিরলে ওর পরিবারের সবাই বিস্মিত চোখে দৃপ্তের দিকে তাকায়। দৃপ্ত সবার দিকে তাকিয়ে দেখলো ওর বাবা মা, ভাই ভাবি আর বোন ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃপ্ত সবার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হোয়াট? তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শাহরিয়ার ইসলাম সন্দিগ্ধ কণ্ঠে বললেন, সবাই অনেক অবাক হয়ে গেছে তাই। দৃপ্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, এত অবাক হওয়ার কি আছে? তোমাদের বৌমা অ্যাক্সিডেন্ট করেছিল, সেজন্য সারা রাত হসপিটালে থাকতে হয়েছে। দৃপ্তের ছোট বোন তৃপ্তি অবাক হয়ে বলল, বৌমা মানে? তুমি বিয়ে করলে কবে? কাকে বিয়ে করেছো? সবাই এতক্ষণে ব্যাপারটা ধরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল।
দৃপ্ত মিহিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখেছো, তোমরা সবাই ভুলে গেলে কি হবে? আমার সুইট কিউটি ভাবিটা ভুলেনি। মাই ভাবি ইজ দ্য বেস্ট। শুভ্র বলল, আমিও তো বেস্ট, কারণ আমি অবাক হইনি এটা শুনে। তুমি অবাক হওনি, কারণ তোমাকে আমি প্রায়ই বলি এখানে তোমার নিজস্ব কোনো ক্রেডিট নেই, বুঝলে? হ্যাঁ, তা তো বলবোই। হাসপাতালে ডাক্তারিও করি, আবার তোর জন্য এক্সট্রা খাটতেও হয় আমার। এরপর সে আবার বলিস কেন ইনফরমেশন কালেক্ট করতে দিতে। কাল মাঝরাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন মেজর কিছু না, কপালে আঘাত পেয়েছে শুধু। তৃপ্তি বলল, কিন্তু এত রাতে যাচ্ছিল কোথায়? এখনো জানি না, তবে ওর বাবার সাথে রাগারাগি করে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে, আরও ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল। সবাই চোখ বড় বড় করে সমস্যারে বলল, ড্রাঙ্ক? দৃপ্ত হতাশ গলায় বলল, হ্যাঁ, ও নাকি প্রায় ড্রিঙ্ক করে। আর আগের মতো একদমই নেই মেয়েটা, কথাবার্তায় অনেক রুড, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি, একদম অচেনা লাগে দেখতে। তবে চোখ মুখে আগে যে মায়াটা ছিল সেটা এখনো আছে। ওকে আগের মতোই হাসি খুশি বানিয়ে ফেলা সম্ভব, কিন্তু সেটা এখন করা যাবে না। শাহরিয়ার ইসলাম বললেন, মেয়েটা এমনি অনেক কষ্ট সহ্য করেছে, এখন আর কত? দৃপ্ত আন মনে হেসে বলল, আরো কয়েকটা দিন ওয়েট করতে হবে, কেননা আসল খেলাটাই তো এখনো বাকি। পরের দিন সকালে অর্নি হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে এসেছে। ডক্টর ওকে 3 দিন থাকতে বললেও ও কারো কথায় পরোয়া না করেই চলে এসেছে। কিন্তু বাড়িতে অপরিচিত মানুষজন দেখে মনটাই বিষিয়ে গেছে তার। তৌহিদ আনহারের বন্ধু ইশতিয়াক আহমেদ তার স্ত্রী ইফরা আহমেদ ও একমাত্র ছেলে ইরহাম আহমেদকে নিয়ে এসেছেন। অর্নি বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই দেখল ওনারা সবাই ব্রেকফাস্ট করছেন। ইরহাম কফির মগে চুমুক দেওয়ার আগেই অর্নিকে দেখে থেমে গেল। মনে মনে বলল, তো এটাই মিস অনিকা আনহার, ওয়ান অফ দি ফেমাস লেডি অফ বিডি। এত রুডলি তাকিয়ে আছে কেন? অনেক রাগে হয়তো, বাট আই লাইক ইট। মিসেস অনুপমা হাসি মুখে অর্নিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু অর্নি গম্ভীর দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। ইফরা আহমেদ হাসি মুখে অর্নির দিকে তাকিয়ে বলল, তৌহিদ ভাইয়ের মুখে যেমনটা শুনেছি, ও তো দেখছি তার থেকেও বেশি সুইট একটা মেয়ে। আমি তো বাংলাদেশে পৌঁছেই তোমাকে দেখতে চাইছিলাম, কিন্তু তুমি নাকি অসুস্থতার জন্য হসপিটালাইজ ছিলে। তার মানে এরা কালকেই এসেছে, আর তৌহিদ আনহারের অর্নিকে কিছুই জানায়নি। আর্নি নিজের বাবার দিকে একবার চোখ পাকিয়ে তাকালো। তৌহিদ আনহার অমন চাউনি দেখে একটা শুকনো ঢোক গিললেন। অর্নি কিছু না বলেই ধূপধাপ পা ফেলে নিজের ঘরে চলে গেল। ইশতিয়াক আহমেদ একটু অবাক হয়ে বললেন, ও কি সবসময় চুপচাপ থাকে নাকি? তুই না বলেছিলি তোর ছোট মেয়েটা তোদের সারা বাড়ি মাতিয়ে রাখে? তৌহিদ আনহার হতাশ গলায় বললেন, মেয়েটা এমন ছিল না। অন্তির মৃত্যুর পর থেকেই ও এমন হয়ে গেছে। ওই যে লোক বলে না, সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে যাওয়াটা কেউ মেনে নিতে পারে না। সেদিনের পর থেকে ওর মুখে কখনো হাসি দেখিনি। যা দেখেছি তা শুধু রাগ আর বিরক্তি, কিছু বলি না, কারণ উপর দিয়ে স্বাভাবিক থাকলেও ওর রাগকে আমরা সবাই অনেক ভয় পাই। ওর রাগের রূপ অনেক ভয়ঙ্কর। ইরহাম সবটা শুনে মনে মনে হাসছে আর ভাবছে, মিস অনি, যতই রাগে হো না কেন, আই ভ্যাডলি নিড ইউ ডু ইট। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছিস, প্রস্তুত হয়ে নে ওপারে যাওয়ার জন্য। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে ঠিক মাঝখানে একটা লোককে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। তার আশেপাশে 10-12 জন লোক পোশাক পরিহিত দাঁড়িয়ে আছে। সবারই মুখ ঢাকা, তাই চেনা যাচ্ছে না কাউকেই। বন্দি লোকটা ছোটাছুটি করতে করতে বলল, আমাকে কেন এখানে এভাবে বেঁধে রেখেছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? আমাকে যেতে দিন। সবার মধ্যে থেকে একজন দাঁতে দাঁত চেপে বলল, শুধু ক্ষতি করিসনি, পাপ করেছিস, পাপ। বস এলেই বুঝতে পারবি সব। আর এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। বলেই সবাই হো হো করে হেসে দিল।
কিছুক্ষণ পর শু এর গটগট শব্দ ভেসে আসতে লাগলো। সময় যত অতিক্রান্ত হচ্ছে শব্দটাও ক্রমশ এগিয়ে আসছে। একটা অবয়বের আগমন ঘটতেই উপস্থিত সবাই ভয়ে ঢোক গিলতে লাগলো। কারণের হিংস্রতা সম্পর্কে সবাই অবগত। হাঁটু পর্যন্ত লম্বা কালো হুডি, মুখে কালো মাস্ক, হাতে কালো গ্লাভস, পায়ে কালো স্নিকার্স পরনে ব্যক্তিটাকে দেখলে একদমই চেনা যাচ্ছে না। শুধু রক্তিম বর্ণের চোখ দুটো দেখা যাচ্ছে, যা দেখলে যে কারোরই আত্মা শুকিয়ে যাবে। ব্যক্তিটা একজনকে ইশারা করতে এসে হাত পা বেঁধে রাখা লোকটাকে বলল, কার কথা শুনে কাজ করিস, নাম বল। লোকটা ভয়ে ভয়ে বলল, আমি কারো আন্ডারে কাজ করি না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। এমন কথা শুনে আরেকজন বলল, বস এই কিছুতেই মুখ খুলছে না, অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছি, ইচ্ছে তো করছিল তখনই শেষ করে দিই, শুধু আপনার জন্য অপেক্ষা করছিলাম। হুডি পরা ব্যক্তিটা আরেকজনকে ইশারা করলো। মুহূর্তের মধ্যেই সে একটা জ্বলন্ত লোহার শিক এনে ব্যক্তিটার হাতে দিল। সে হিংস্র চাউনিতে লোকটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই লোকটার গগন বিদারী চিৎকারটি ঘরটির চার দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। দীপ্ত নিজেই গাড়ি ড্রাইভ করে একা একা বাড়ি ফিরছে। সারাদিনই সেই নানা কাজে ব্যস্ত ছিল। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দিনভর মাথা খাটানোর পর এই সময়টাতে যেন সকল বিরক্তি জেঁকে বসে। হঠাৎ ফোন বেজে ওঠায় দীপ্ত নিজের সংকুচিত ভ্রুদয় আরো কুচিত করে পাশের সিটে ফেলে রাখা ফোনটির দিকে তাকালো। নাম্বারটা অপরিচিত ঠেকছে, অনেকটা উদ্ভট ধরনেরও, হয়তো সিম কোম্পানির নাম্বার, তাই পাত্তা দিল না। কিছুক্ষণ থেমে আবারও ফোনের ঘ্যান ঘ্যান যথারীতি শুরু হতেই দীপ্ত দেখলো সেই সেম নাম্বার থেকে আবারও কল এসেছে। এবার বিষয়টা খটকা লাগলো, কোনো বিদেশি ক্লায়েন্ট ফোন দেয়নি তো। ভেবে সে কল রিসিভ করে ফোন কানে গুঁজলো। হ্যালো ডিয়ার মিস্টার টিএস দীপ্ত, কেমন আছো? দীপ্ত ভ্রু কুঁচকে বলল, কে আপনি, পরিচয় দিন। ওপাশ থেকে একগাল হেসে বলল, পরিচয় চাইছো? সেটা না হয় সামনাসামনি দেখা হওয়ার পরেই দিই, এত তাড়া কিসের? দীপ্ত এমন হেয়ালিপূর্ণ কথা শুনে রেগে বলল, লিসন, আপনার চোখ মারা খুব শখ হয়ে থাকলে অন্য কাউকে বেছে নিন, যত সব ইরেকটিভ পিপলস। বলেই ফোন কাটতে যাবে তখনই ওপাশ থেকে বলে উঠল, ফোন কাটার আগে প্রেয়সীকে তো বাঁচাও। অর্নি নামটা মনে আছে নিশ্চয়ই? দীপ্ত স্তব্ধ হয়ে গাড়ি থামিয়ে দিল। অর্নিকে বাঁচাবে মানে? কি হয়েছে ওর? দীপ্ত উত্তেজিত হয়ে বলল, কে আপনি, কি চাই আপনার? অর্নি কোথায়, কি করেছেন আপনি ওর? ওপাশ থেকে শান্ত ভঙ্গিতে বলল, রিল্যাক্স রিল্যাক্স, এত প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দিব? তোমার অর্নি এখন কেমন আছে তা নিজেই খুঁজে নাও। দীপ্ত হুঙ্কার দিয়ে বলল, তোর দুঃসাহস তোর ওই মৃত্যু বয়ে আনবে। যদি অর্নির গায়ে একটা ফুলের টোকাও লাগে, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে কল্পনাও করতে পারবি না। তোর লাইফে কিয়ামত ঘটিয়ে দেব আমি। অত সাহস তোর এখনো হয়নি, নিজেকে আড়াল রেখে আমার সাথে কথা বলছিস। তোর কলিজা কতটুকু সেটা দেখার শেষ। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, অর্নির যেন কিছু। কথা শেষ করার আগেই কল ডিসকানেক্টেড হয়ে গেল। নাম্বারটা শুভ্রকে মেসেজ করে পাঠিয়ে দিয়ে জানালো লোকেশন ও ডিটেলস জানাতে। এরপর অর্নিকে কল দিল, কিন্তু বারবার আনরিচেবল বলছে। চিন্তায় এবার দীপ্তের হাত পা কাঁপছে। সত্যি কি অর্নিকে ওরা আটকে ফেলেছে? কিন্তু কে এসব করছে? রূপক নাকি অন্য কেউ? টেনশনে মাথা কাজ করছে না দীপ্তের। মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে অর্নির অফিসের দিকে রওনা দিল। এই সময় ও অফিসেই থাকে। এদিকে রুদ্র আহানা ফোন কেটে দিতেই রূপক বলল, দেশে ফেরার চিন্তা বাদ দাও। দেখলে এই দীপ্ত কত ডেয়ারিং। অর্নির কোনো ক্ষতি হলে ও কি করতে পারে সেটা ভাবতে পারছো? রুদ্র আহানা বিরক্তি হয়ে বললেন, আমার ছেলে হয়ে তুমি এসব বলছো? এত ভীতু কেন তুমি? প্রাণের ভয় সবারই থাকে, তোমারও আছে। এজন্য তো নাম পরিচয় গোপন রেখে প্রাইভেট নাম্বার দিয়ে কল করেছো। শাট আপ! আমি আমার সন্দেহটা সত্যি কিনা সেটা যাচাই করেছি। 2 দিন আগে আমার একজন অ্যাসিস্ট্যান্ট গায়েব হয়েছে। আমি হাত গুটিয়ে বসে থাকবো এখন? তারপর কি বুঝলে এখন? রুদ্র আহনাব শয়তানি হাসি দিয়ে বললেন, সবকিছুরই এখন আমার সামনে ক্লিয়ার। তলে তলে খেললেও কেউ তো আর জানে না আমার চেয়ে বড় খেলোয়াড় বিশ্বের দ্বিতীয় নেই।
দৃপ্ত গাড়ি থেকে নেমে সামনে এগোতেই দেখলো অর্ণি ঈশাকে নিয়ে কিছু একটা বলতে বলতে অফিস থেকে বের হচ্ছে। অর্ণিকে দেখে মনে মনে স্বস্তি পেলেও প্রচন্ডভাবে রেগে গেল। রাগে গজগজ করতে করতে অর্ণির সামনে গিয়ে দাঁড়ালো। অর্ণির সামনে তাকাতেই অবাক হয়ে বলল, আপনি? দৃপ্ত চোয়াল শক্ত করে ওর দিকে তাকিয়ে আছে, হাতটা চেপে ধরে বলল, চলো। অর্ণি বিস্মিত হয়ে রাগী স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে যাব না। দৃপ্ত ওর কথায় পাত্তা না দিয়ে পার্কিং লটে এনে হাত ছেড়ে দিল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, ফোন কোথায় তোমার? অর্ণি দৃপ্তের এমন চাউনি দেখে ভরকে গেল। এত রেগে আছে কেন? আবার ফোন চাইছে। আশেপাশে তাকিয়ে দেখলো অন্ধকার ঘনিয়ে এসেছে, কেউই নেই এখানে। মিস্টার তাশরিফ শাহরিয়ার, আপনার এত বড় নামে ডাকার দরকার নেই, দীপ্ত বলেই ডাকতে পারো। অর্ণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পারবো না। কেন? এই নামের কি তোমার কোনো এক্স ছিল নাকি? অর্ণি বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। তোমার ফোন কোথায়? অর্ণি বিরক্তি নিয়ে পকেট থেকে ফোনটা বের করে ওর হাতে দিল। দৃপ্ত ফোন অন করতেই ওর চোখ মুখ লাল হয়ে গেল। অর্ণিকে দেখিয়ে বলল, এটা কি? প্লেনে চড়ে ওগান্ডা যাচ্ছিলে নাকি আমার জন্য ডেথ সার্টিফিকেট আনতে যাচ্ছিলে? অর্ণি এমন কথার আগামাথা না বুঝে ফোনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখলো এরোপ্লেন মোড চালু করা। এজন্যই তো সারাদিন কোনো কল আসছিল না। কিভাবে এটা অন হয়ে গেছে নিজেও জানে না। আমতা আমতা করে বলল, হয়তো ভুলে এমনটা হয়ে গে। দৃপ্ত ওকে গাড়ির সাথে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তোমার এই একটু ভুলের জন্য যে আমার জান বেরিয়ে যাচ্ছিল, সেটা কি হবে? আমার মৃত্যুর দায়ভার নিবে তুমি? অর্ণি অবাক হয়ে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। বিস্ময় হিব্বল হয়ে বলল, মানে? কতগুলো কল দিয়েছি হিসাব নেই, টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। এত চিন্তার কারণ অর্ণি ভেবে পেল না। আর এই ছেলেকে তো কয়েকদিন ধরেই চেনে, তাহলে এত হাইপার হচ্ছে কেন ও? ভাবতে ভাবতেই নিজের দিকে তাকিয়ে দেখলো দৃপ্ত ওর সাথে চিপকে দাঁড়িয়ে আছে। অর্ণি রাগী গলায় বলল, সরে দাঁড়ান। দৃপ্তের এতক্ষণ হুঁশ আসায় ভ্রু কুঁচকে নিজের দিকে তাকিয়ে আবার অর্ণির দিকে তাকিয়ে বলল, কেন? এভাবে থাকলে কি প্রবলেম? অর্ণি দাঁতের দাঁত চেপে বলল, নিজের বিপদ নিজে ডেকে আনছেন, এর দাম শোধ করতে হিমশিম খেতে না হয়। দৃপ্ত ওর সাথে আরো ঘেঁষে দাঁড়িয়ে বলল, থ্রেট দিচ্ছ? ডোন্ট ডু দ্যাট। এরপর থেকে আমি কল দিলে একবার রিং হওয়ার আগেই যেন রিসিভ হয়। বলেই সরে দাঁড়ালো। অর্ণি মুখের সামনে থেকে চুল সরিয়ে স্যুটটা ঠিক করে দৃপ্তের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো। দাঁতে দাঁত ঘষে ফোঁস করতে করতে চলে গেল। দৃপ্ত গাড়িতে হেলান দিয়ে অর্ণির যাওয়ার দিকে তাকিয়ে আনমনে হেসে বলল, পুরো ধানি লঙ্কা, রেগে ফায়ার হয়ে গেছে দেখছি। দীপ্ত তো গায়া কপালে শনি আছে আমার। অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরের চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে দৃপ্ত। আজ রাস্তা থেকে ওকে কিডন্যাপ করেছে কয়েকটা কালো মাস্ক পরা লোক। দৃপ্তর আকস্মিক পরিস্থিতিতে অবাক হলো ব্যাপারটা ওর মস্তিষ্কে কয়েক সেকেন্ডের মধ্যেই ধরা দিয়েছিল। মনে মনে অনেক হাসি পাচ্ছিল ওর, কিন্তু সুনিপুণভাবেও সেটা চেপে নিয়েছিল। এখন অনেক বিরক্ত লাগছে। সেই সন্ধ্যাবেলায় ওকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু এখন মধ্যরাত, তবুও কারো কোনো আসার নামই নেই। হঠাৎ খট করে দরজা খুলে যাওয়ার শব্দে চকিত হয়ে সামনে তাকালো। সারা ঘরে হলদেটে আলো ছড়িয়ে পড়তেই দৃপ্ত তার চোখের সামনে 10-12 জনের মতো কমপ্লিটলি কালো গেটআপের লোক দেখতে পেল। তাদের দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দৃপ্ত ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। একজন এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, খিদে লেগেছে? দৃপ্ত রাগী স্বরে বলল, এতক্ষণ এভাবে বসিয়ে রেখে এখন জিজ্ঞেস করছো যে খিদে পেয়েছে কিনা? খাওয়ানোর জন্য কিডন্যাপ করে এনেছো নাকি? কেন কিডন্যাপ করে এনেছো? টাকা চাইলে পাবে না, আর আমায় মারতে চাইলে সেটাও পারবে না। আগুন নিয়ে খেলছো, বুঝলে? বলেই বাঁকা হাসলো দৃপ্ত। সবাই খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল ওর এত কনফিডেন্স। কিডন্যাপ করে আনা হয়েছে তবুও কোনো হেলদোল নেই।
আমাদের শুধু ধরে আনতে বলা হয়েছে, কারণটা তো বসেই জানে। তো কোথায় তোমাদের বস? কখন আসবে? চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ফোন দিয়ে তো সেটাই জানালো। বরাবরের মতো শুয়ের গটগট শব্দ আসতেই সবাই জড়সড় হয়ে দাঁড়ালো। একজন দৃপ্তকে সাবধান করে দিতে বলল, শোনো, বস যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক উত্তর দিবে। সে কিন্তু অনেক ভয়ঙ্কর ও হিংস্র। অত্যাচার শুরু করলে সহ্য করতে পারবে না। দৃপ্ত হেসে বলল, আচ্ছা, মনে থাকবে। কালো হুডি পরা ব্যক্তিটা দরজা ভেদ করে ভেতরে এসে সবার দিকে এক পলকে তাকালো। আজ তার চোখে রাগী ভাব থাকলেও বরাবরের মতো হিংস্রতা নেই। দৃপ্ত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা হজম হচ্ছে না। ওকে কেন কিডন্যাপ করে আনলো সেটা বুঝতে পারছে না। একজন এগিয়ে এসে বলল, বস, খাবার দিতে চেয়েছিলাম, তা তো আগ্রহ দেখালো না। কালো মাস্ক ভেদ করে ঝাঁঝালো মেয়েলি কণ্ঠ ভেসে এলো, কি বস বস করছো? আর আগ্রহ না দেখালে খাবার দিবে না? আমি তোমাদের বলেছি খাবার দিতে, ওনার কাছে জিজ্ঞেস করতে বলিনি। সবাই মুখ কাচুমাচু করা শুরু করলো। বেশ অবাকও হয়েছে। আসলে বস, এই প্রথম দেখলাম কাউকে এখানে আনার পর এই প্রথম খাবার দিতে বললেন, আবার কথাও বলছেন সামনাসামনি। আগে তো শুধু ইশারা দিতেন। সে রাগী গলায় বলল, তোমাদের এত বুঝতে বলেছি আমি, নিজ নিজ কাজ করো। বলেই সামনে তাকিয়ে দেখলো দৃপ্ত হাসি মুখে তাকিয়ে আছে। ওর অনেক অবাক লাগছে, আবার রাগও হচ্ছে। ভয় না পেয়ে এভাবে হাসছে কেন ছেলেটা? সবার দিকে তাকিয়ে ইশারা করতেই সবাই ঘর থেকে চলে গেল। সাথে সাথেই সে মাথা থেকে হুডির ক্যাপটা নামিয়ে দেয়, আর ঝকঝকে কালো সিল্কি চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ে। মুখ থেকে মাস্কটা সরতেই দৃপ্ত ভ্রুকুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হেসে দিয়ে বলল, দেখতে কিন্তু অস্থির লাগছে তোমায় মিস অর্নিকা আনহার। বরাবরের মতো এবারও কয়েকশো ভোল্টের শট খেলাম। অর্নি দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, আপনি প্রচুর বার বেড়েছেন। আপনার সাহস দেখে আমি সবসময় অবাক হয়েছি। ছেলে হয়ে আমার সাথে এত ঘাসাঘাসি করার সাহস কোত্থেকে পান আপনি? আপনি জানেন না আমি ঠিক কি কি করতে পারি? আমার এই 2 হাত দ্বারা সব সম্ভব। দৃপ্ত শীতল কণ্ঠে বলল, ভালোবাসা সম্ভব? অর্নি ভ্রুকুঁচকে তৃপ্তের দিকে তাকিয়ে বলল, অর্নিকা আনহা শুধু ধ্বংস করতে জানে। এসব প্রেম ভালোবাসার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই। পৃথিবীতে কোনো কিছুই শাশ্বত নয়, সবই নশ্বর। এখানে শুধু ধোঁকাবাজির খেলা চলে, প্রতারণার খেলা চলে। আমার কাছে ভালোবাসা আশা করা আর দিনের আকাশে তারা আশা করা একই কথা। আমি অনেক খারাপ একটা মানুষ। নিজের হাতে অনেক মানুষের রক্ত ঝরিয়েছি, অনেক অত্যাচার চালিয়েছি। কেউই আমার মতো মেয়েকে ডিজার্ভ করে না, আর আপনি তো একদমই না। দৃপ্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যেমনই হও না কেন, কোনো অন্যায় নিশ্চয়ই করনি। অর্নি চোখ মুখ শক্ত করে বলল, আমি কি করেছি না করেছি সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। আমার এখানে এসে এটা নিশ্চয়ই দেখেছেন যে সবাই আমাকে ভয় পায়। আমি একটা বিগড়ে যাওয়া মেয়ে, ড্রিঙ্ক করি, রক্তারক্তি করি, তাই আমার থেকে দূরে থাকবেন। আপনাকে প্রথম দেখেই আমি বুঝেছিলাম আপনি আমার থেকে এরকম কিছুই আশা করবেন, তাই বলে রাখলাম আমার জীবনে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিয়ে, সম্পর্ক এসবের কোনো জায়গা নেই। দৃপ্ত জানতো যে এমন কিছু একটাই হবে। অন্তিকে ঠকতে দেখে অর্নির মনেও সম্পর্ক তৈরির প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে। তাহলে কি অর্নি ওকে কখনোই ভালোবাসতে পারবে না? দৃপ্ত অনেকটা ডেসপারেট হয়ে বলল, অর্নি, তুমি শুধু একটা সম্পর্কের ভিত্তি করে কোনো কনফিউশন দাঁড় করিয়ে দিতে পারো না। এটা ঠিক, অনেকে ভালোবেসে প্রতারিত হয়, তার মানে এটা নয় যে তুমিও ঠকবে। কোনো ব্যাখ্যা চাই না আমি, আমাকে বোঝাতে আসবেন না। আপনাকে শুধু এইটুকুই বলার যে আমাকে নিয়ে আর ভাববেন না, আমার লাইফে নাক গলাবেন না। দৃপ্তের চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। কয়েকটি চোখ ঝাপটিয়ে অনেকটা ভাঙা গলায় বলল, জীবনকে একবারের জন্য হলেও সুযোগ দিতে হয় অর্নি। তুমি জাস্ট একটা বার
আমায় সুযোগ দাও। আমি তোমায় কোনো রিলেশনশিপে যেতে বলছি না, বৈধভাবে একটা সম্পর্ক দাঁড় করাতে চাইছি। এখনই এসব চাইনি, কিন্তু পরিস্থিতি যেহেতু এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে, তাই বলতেই হলো। যদি তোমার কখনো মনে হয় যে তুমি আমার সাথে থাকতে পারবে না, তাহলে আমি তোমায় আটকাবো না, ডিভোর্স দিয়ে দিব। কিন্তু তবুও একটাবার। অর্নি হাত দিয়ে ওকে থামিয়ে বলল, আমি এত কিছু শুনতে বা জানতে চাইনি। আমার কাছে কখনো এই ধরনের দাবি নিয়ে আসবেন না। এইসব আশা বরাবরই আপনাকে হতাশ করবে। সম্পর্ককে জাস্ট ঘৃণা করি আমি, ভালোবাসা নামক অনুভূতিটাকে ঘৃণা করি আমি। দৃপ্ত ওর শেষের কথাটা শুনে চোয়াল শক্ত করে ফেলল। তার মানে দৃপ্তের অনুভূতিকেও ও অর্নি ঘৃণা করে? ওর 10 বছর ধরে যত্নে রাখা ভালোবাসাটিকে অর্নি অসম্মান করছে? তাই শক্ত কণ্ঠে বলল, বড্ড ভুল করলে অর্নি, বড্ড ভুল। এর জন্য অনেক পস্তাতে হবে তোমায়, অনেক আফসোস করতে হবে। কিন্তু তখন আর সময় থাকবে না, অনেক দেরি হয়ে যাবে তখন। অর্নি দৃপ্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গটগট পা ফেলে বেরিয়ে গেল। তোদের অন্তের বাড়িতে পাঠিয়েছি অর্নি ওর বাবা মায়ের সব খবরাখবর আমাদের দেওয়ার জন্য, আর তুই ওখানে বসে বসে অর্নির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ইরহাম বিরক্ত হয়ে বলল, তোদেরকে তো জানাচ্ছি সব রূপক, তাও তুই আমায় এসব বলছিস? রূপক রাগী স্বরে বলল, জানালেও তুই অর্নির দিকে বেশি নজর দিবি না। ইরহাম অবাক হয়ে বলল, কেন, তোর কি ওকে পছন্দ নাকি? আরে না, আমারও তো শখ নেই ওকে পছন্দ করার। বাবা বলেছে অর্নি নাকি আমাদের সব সিক্রেট অ্যাসিস্ট্যান্টদের গায়েব করেছে। ইরহাম চোখ বড় বড় করে বলল, কি অনি মার্ডারার? তোরা কিভাবে জানলি? আমি তো জাস্ট বলেছিলাম ও প্রতি রাতে কালো হুডি পরে কোথায় যেন যায়। সেটা জেনে তো খবর লাগিয়ে শুনলাম অর্নির নিজস্ব ডেরা আছে, আর ও সেখানে হাজারো মানুষ নিয়ে গ্যাং বানিয়েছে। ইরহাম একটা শুকনো ঢোক গিলে বলল, তোরা কি তাহলে সামনে শুক্রবারে বেরিতে আসছিস? রূপক হতাশ গলায় বলল, ইয়া, ড্যাড আসবেই। কোনো কথা শুনছে না আমার। আচ্ছা তাহলে সাবধানে আসিস। বলেই ফোন কেটে দিল। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে অর্নি এসব কথা শুনে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! রূপকের সাথে সাথে তোদেরও দিন শেষ। দৃপ্ত হঠাৎ করে অস্ট্রেলিয়া চলে যাবে শুনে পরিবারের সবাই বেশ ভালোই অবাক হয়েছে। শাহরিয়ার আহমেদ থমথমে গলায় বললেন, মাত্র 2 বছর হলো তুই অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা কমপ্লিট করে দেশে ফিরলি, এখন আবার চলে যাওয়ার মানে কি? মিসেস দিয়া বললেন, কাল সন্ধ্যার পর থেকে তুই উধাও হয়ে গেলি, ফোনেও পাওয়া যাচ্ছিল না। আজ সারাদিন তোর কোনো খবর পাইনি। সারাদিন পর এখন বাড়ি ফিরে বলছিস তুই অস্ট্রেলিয়া চলে যাবি? দৃপ্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাজে আটকে গিয়েছিলাম, তাই ফিরতে দেরি হয়েছে, আর ফোনের চার্জ ছিল না। তৃপ্তি ঠোঁট উল্টিয়ে বলল, দেখ ভাইয়া, তোর দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো মানেই হয় না এখন। বাবা এই বয়সে ব্যবসা সামলাবে কিভাবে? আমি সামলাবো। মাঝে মাঝে শুধু ভাইয়া বা বাবা গিয়ে সবটা চেক করে এলেই চলবে। সবাই হাজার বুঝিয়েও কোনো কাজ হয়নি। দৃপ্ত ওর সিদ্ধান্তে অটল। কেউ কোনো কিছু না বুঝতে পারলেও শুভ্র ব্যাপারটা একটু হলেও আজ করতে পেরেছে। তাই দৃপ্তের পিছু পিছু ওর ঘরে গিয়ে দেখলো দৃপ্ত এক দৃষ্টিতে দেয়ালে বাঁধানো অর্নির বিশাল ছবিটার দিকে তাকিয়ে আছে। শুভ্র ওর কাঁধে হাত রাখতেই দৃপ্ত স্বগতিক্ত কণ্ঠে বলল, তুমিও অন্তত আমায় জোর করো না ভাইয়া। আমি যখন একবার বলে দিয়েছি, ব্যাস বলে দিয়েছি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। অনি কি বলেছে তোকে? দৃপ্ত ধরা গলায় বলল, যা বলার তাই বলেছে। আমি জানতাম ও এমনটাই বলবে, ওর তো এটা বলাটাই স্বাভাবিক। কিন্তু ও এমন একটা কথা বলেছে ভাইয়া, আমি হাজার চাইলেও মনকে মানাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমার। শুভ্র দীপ্তের কথা শুনেই বুঝতে পেরেছে যে ও কাঁদছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বললেই পারতি যে তুই সেই দৃপ্ত। এটা লুকিয়ে রেখেছিস কেন সেটাই বুঝতে পারছি না। এতে তো কষ্টটা তুই বেশি পাচ্ছিস। বলে কি লাভ হতো? ও কি আমায় মেনে নিত? আমি তো জানি না যে ও 10 বছর আগে আমায় ভালোবাসতো কিনা। আর তাছাড়া ওর কাছে এসব আশা করাটা বোকামি ছিল আমার। এজন্য আমি কষ্ট পাচ্ছি।
আমার কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে তোর জীবনে অর্নি ছাড়াও আমরাও আছি, একটা পরিবার আছে, তাদের কথা অন্তত ভাব। ভাবার জন্য হলেও আমায় বাঁচতে হবে ভাইয়া। এখানে অর্নির কাছাকাছি থাকলে সেটা সম্ভব না। ওর থেকে ডিস্টেন্স বজায় রেখে চলা, ইগনোর করা, এসব আমার দ্বারা সম্ভব না। প্রতিটা মুহূর্তে বিষাক্ত লাগছে আমার। শুভ্র হতাশ হয়ে চলে গেল। তার ভাইটা অনেক বেশি কষ্ট পেয়েছে, যার জন্য এত কিছু করলো, শেষে গিয়ে সেই তাকে কষ্ট দিল। এটাকেই বলে বাস্তবতা। বার্লিন থেকে নিজের প্রাইভেট ফ্লাইট দিয়ে ডিরেক্ট বাংলাদেশে এসে ল্যান্ডিং করলেন রুদ্র, আহানাব ও রূপক। এখন প্রায় রাত 8টা বাজে। এদের দুজনকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছে ইরহাম। দেশে ফিরে নিজের বাংলাতেই উঠতে পারতেন রুদ্র আহমেদ, কিন্তু প্রাণের ভয়ে এখন একটা হোটেলে উঠবেন। ইরহামকে সেটা জানাতেই বলল, সমস্যা নেই আঙ্কেল, বেশ নিরিবিলি জায়গার একটা হোটেলে নিয়ে যাব আপনাদের, যেখানে কেউই আপনাদের খুঁজে পাবে না। বলেই ওদেরকে নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 2.5 ঘন্টা টানা ড্রাইভিং এর পর গাড়ি এসে থামলো একটা পুরনো বাংলোর সামনে। রূপক ভ্রু কুঁচকে বলল, এটা কোথায় নিয়ে এলি বলতো? ইরহাম হেসে বলল, এটাই তো সেই জায়গা যেখানে তোরা এখন থেকে থাকবে। জায়গাটা বেশ নিরিবিলি না? রুদ্র আহানাব বললেন, জায়গা যেমনই হোক, বাড়িটা অনেক পুরনো, এর ভিতরে মানুষ থাকবে কিভাবে? ইচ্ছা সত্ত্বেও ভেতরে ঢুকলেন রুদ্র, আহানাব ও রূপক। ওরা প্রবেশ করার সাথে সাথে মেইন ডোর বন্ধ হয়ে গেল। রূপক পেছনে তাকিয়ে ভীতু কণ্ঠে বলল, এই দরজা বন্ধ হয়ে গেল কেন? এটা কখন খুলবে? ইরহাম বাঁকা হেসে বলল, এটা এখন আর খুলবে না, আশেপাশে তাকিয়ে দেখ, তোরা এখন বন্দি। রুদ্র, আহনাব ও রূপক আশেপাশে চোখ বুলিয়ে দেখল। তাদেরকে চারদিকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য কালো পোশাক পরিহিত গার্ডস। রুদ্র, আহনাব রাগী গলায় বললেন, এসবের মানে কি? মানে এটাই যে আপনাদের খেলা শেষ আর অনিকা আনহারের খেলা শুরু। রুদ্র, আহনাব ও রূপক চোখ বড় করে সমস্বরে বলে উঠল, অর্নি? ইয়েস। এই তোমরা এবার সতের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও ওনাদের আপ্যায়ন করো, আমি অনেকে ফোন দিয়ে আসতে বলছি। রূপক রেগে মেগে বলল, তার মানে তুই অর্নির সাথে হাত মিলিয়ে আমাদের সাথে প্রতারণা করেছিস? কাজটা ঠিক করলি না ইরহাম। ইরহাম ঘর কাঁপানো হাসি দিয়ে বলল, ইয়া, আই নো দ্যাট অ্যাজ ওয়েল। তোদের সাথে ব্রিটি করেছি নিজের বিবেকের তাড়নায়। এখন সেটা ঠিক না ব্যাঠিক তা তোর জাজ করতে হবে না। রূপক ভ্রু কুঁচকে বলল, বিবেকের তাড়নায়? তোদের কথা মতোই তো এদেশে আসছিলাম উনি সব গোপন তথ্য জানার জন্য। মাথাটাকে অনেক খাটাতে হয়েছে, কিন্তু সেদিন যখন তুই বললি না যে তোদের লোকদের নাকি উনি গায়েব করে দিয়েছে, তখন আমার মাথায় এটা এলো যে উনি মার্ডার কেন করবে? হোয়াই? হতে পারে ও প্রচণ্ড রাগী, কিন্তু ওর পার্সোনালিটি দেখে আমার কখনোই মনে হয়নি যে ও কোনো ক্রাইম করতে পারে। ইউনো, তখন ব্রেনটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে কাজে লাগালাম। ফ্ল্যাশব্যাক। রূপকের সাথে কথা বলার সময় অর্নি সব শুনে ফেললেও ইরহাম সেটা জানতো না। ওর মাথায় শুধু এটাই ঘুরছিল যে ওকে আসল ঘটনাটা জানাতে হবে। অর্নিকে দেখে ওর মনে হয় না যে অর্নি কোনো অন্যায় করবে, তাহলে রূপকের সাথে ওর কি এমন শত্রুতা? এসব ভেবেই ইরহাম অর্নির স্টাডি রুমে গেল, কারণ অর্নি বাসায় যতক্ষণ থাকে ওই স্টাডি রুমেই পড়ে থাকে। রুমে ঢুকতেই দেখলো যে অর্নি টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে, সামনে 3-4টা বিয়ারের বোতল। অর্নি যে ড্রিঙ্ক করতে করতেই ঘুমিয়ে গেছে সেটা আর বোঝার বাকি নেই। ইরহাম একটা দীর্ঘশ্বাস ফেলে অর্নির অপোজিটের চেয়ারে বসতেই দেখলো অর্নির মাথার নিচে একটা ডায়েরি। ইরহাম সেটা টেনে নিজের হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলো। পুরো ডায়েরি জুড়েই আপি এটা করতো সেটা করতো, দৃপ্ত এমন ছিল, রূপকের প্রতি ওর রাগ, এসব লেখা ছিল। পুরো ডায়েরি ঘেটে ইরহাম এটা বুঝতে পারল যে অন্তির মৃত্যুর পেছনে রূপক দায়ী। এটা নর্মাল ডেথ ছিল না, বরং প্রি প্ল্যানার্ড মার্ডার ছিল। কিন্তু দীপ্তকে ইরহাম চিনতে পারেনি। তবে এটা বুঝতে পেরেছে দীপ্ত অর্নির খুব প্রিয় একটা মানুষ ছিল, যে 10 বছর আগেই অ্যাব্রোডে চলে গেছে। এরপর দুজন প্রিয় মানুষ হারানোর পর অর্নির এমন পরিবর্তন অস্বাভাবিক নয়, ওর একাকিত্বই ওকে বিগড়ে দিয়েছে। ইরহাম ডায়েরিটা রেখে অর্নিকে ডাকতে লাগলো। অর্নি পিটপিট করে চোখ খুলে তাকাতেই ঢুলতে লাগলো। ইরহাম বুঝেছে নেশা এখনো কাটেনি। একজন সার্ভেন্টকে ডেকে বলল টক জাতীয় কিছু দিয়ে শরবত বানিয়ে আনতে। সেটা খেয়েই অর্নি আবার ঘুমিয়ে পড়ে।
দুপুরের দিকে অর্ণির ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে সামনে তাকাতেই দেখল ইরহাম বসে আছে। অর্ণির দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? আপনি জানেন না অন্তির মার্ডারের পেছনে কি রূপকের হাত ছিল? অর্ণির এমন কথা শুনে ভ্রু কুঁচকে ইরহামের দিকে তাকালো, শক্ত গলায় বলল, জানি না। ইরহাম উত্তেজিত হয়ে বলল, মিথ্যে বলো না অনি, সেটাতে তোমারই ক্ষতি। রূপক আমার বন্ধু। জার্মানিতে আমি রিসার্চের জন্য যাওয়ার পর ওর সাথে আমার পরিচয় হয়। তখন কথার ফাঁকে আমি জানতে পারি ওর সাথে তহিদ আঙ্কেলের বড় মেয়ের বিয়ে হয়েছিল। এতে সম্পর্কটা আরও গভীর হয়। তবে আসল ঘটনা আমি জানতাম না, ইভেন এখনও জানি না। আমি বাংলাদেশে আসছি শুনি ও আমায় ফোন দিয়ে বলল তোমাদের বাড়িতে উঠতে আর তোমার ব্যাপারে ডেটা কালেক্ট করতে। আমিও তাই করছিলাম, কিন্তু কালকে ও আমায় বলল যে তুমি নাকি ওদের লোকদেরকে গায়েব করছো। তখনই আমার খটকা লাগলো যে আমি কি ঠিক করছি নাকি ভুল। অর্ণি হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, যাক, কনসেন্সটাকে খাটিয়েছেন, এটাই অনেক। আমি আরো ভাবলাম আপনিও ধোকাবাজ। আজ যাকে দেখি তাকেই বেটার বলে মনে হয়। ইরহাম হাসল। মেয়েটার বোন থেকে বিশ্বাস নামক জিনিসটাই উঠে গেছে। বলল, আমায় বিশ্বাস করতে হবে না, জাস্ট আসল সত্যিটা জানলেই হবে। অর্ণি ভাবলেশীন ভাবে বুকশেলফের পাশে থাকা আলমারি থেকে একটা সিডি বের করে সেটা ল্যাপটপে ইনসার্ট করলো। একটা ভিডিও প্লে করে সেটাকে ইরহামকে দেখাতে ইশারা করলো। এটা অন্তির মৃত্যুর আগের মুহূর্তের সেই ভিডিওটাই। ভিডিওটা দেখে ইরহামের চোখে পানি টলমল করছে, কিন্তু অর্ণির তেমন কোনো রিয়াকশন নেই। শক্ত মুখে সামনের দিকে তাকিয়ে আছে। ইরহাম কাঁপা কাঁপা গলায় বলল, রূপক কেন করলো এমন? অন্তি ওদের বাড়ি থেকে পালিয়েছিল কেন? অর্ণি নিজের ফোন থেকে একটা ছবি বের করে ইরহামের হাতে ধরিয়ে দিল। ছবিটা একটা পৃষ্ঠার উপর কিছু লেখা। ইরহাম জুম করে সেটা দেখতে লাগলো। এটা সেই লেখা যেটা অর্ণির মাঝে মাঝে স্বপ্নে দেখে। যেদিন রূপকের আসল রূপ অন্তি জানতে পেরেছিল, সেদিনই একটা ডায়েরিতে সব লিখে রেখে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, শুধুমাত্র নিজের অনাগত সন্তানকে বাঁচানোর জন্য। রূপক দেশ ছেড়ে চলে যাওয়ার পর অর্ণি ওদের ঘরে তল্লাশি চালিয়ে সেই ডায়েরিটা পেয়েছিল আর জানতে পেরেছিল আসল ঘটনা। ইরহাম স্তব্ধ হয়ে বলল, রূপক এতটা নিচ্ছি সেম অন দিস কাউন্ট অফ গাই। তবে তোমার হাতে ওর বিরুদ্ধে এত প্রমাণ থাকতেও তুমি আইনি ব্যবস্থা নিচ্ছ না কেন? অর্ণি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মানসিক শান্তি দরকার মিস্টার, আর ওকে নিজের হাতে শাস্তি দিলেই সেটা পাওয়া সম্ভব। ওর লোকগুলোকে তো হাজার টর্চার করেও মুখ খোলাতে পারিনি, কারণ রূপক এতটাই অমানুষ যে এদেরকে ব্ল্যাকমেল করে রেখেছে। ওদের মুখ খুললেই নাকি ওদের পরিবারকে ধ্বংস করে দিবে, তাই ওরা আমার আন্ডারেই পড়ে আছে। ইরহাম অবাক হয়ে বলল, কি তুমি ওদের মারোনি? মেরেছি, বাট খুন করিনি আর কি। বেঁচে আছে সব কয়টাই। ইরহাম তৃপ্তির হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি অন্যায় কিছুই করতে পারো না, বাট একটা বিষয় কি জানো? অর্ণি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ইরহাম বলল, রূপকের চেয়েও ওর বাবা বেশি দোষী। উনি সব প্ল্যানের মাস্টার মাইন্ড, অ্যাজ ফার অ্যাজ আই অ্যাজিউম। রূপকের নিজের মুখের কথা এটা। এসব লোকজন লাগিয়ে ব্ল্যাক মার্কেটিং ওর বাবাই করে, আর অন্ধিকে বিয়ে করেছে ওর বাবার কথা শুনেই। অর্ণি অবাক হয়ে তাকালো। তার মানে রুদ্র আহনাব ইজ দ্য মেইন কালপ্রিট। রূপক দাঁত কিরমির করে ইরহামের দিকে তাকিয়ে আছে। রুদ্র আহনাব নিজের বোকামোর জন্য ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ছেন। ইরহামের দিকে ক্রূর দৃষ্টিতে তাকাতেই অর্ণি শান্ত স্বরে বলল, এই যে মিস্টার রুদ্র আহনাব চৌধুরী, ওর দিকে এভাবে তাকিয়ে চোখ দিয়ে ভস্য করার চেষ্টা করে কোনো লাভ হবে না। হাত পা বেঁধে রেখেছি, যে কোনো সময় চোখ দুটো বেঁধে দিতে পারি। ইরহাম অবাক হয়ে অর্ণিকে দেখছে। এই মেয়ে এখন এত শান্ত হয়ে কিভাবে আছে? ও তো ভেবেছিল অর্ণি রেগে ওদের উপর রোলার চালাবে, কিন্তু এখন নিজেই কনফিউজড হয়ে যাচ্ছে। আমার বোন অন্তিকা আপনাকে কোনো দিক দিয়ে কম ভালোবাসা দিয়েছিল রূপক? আপনার সব শর্ত মেনে ঘর কোনো হয়ে থাকতো। আমার বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছিলেন আপনি, ও সেটাও মেনে নিয়েছিল। ও ভেবেছিল আপনি ওকে নিয়ে ইনসিকিউর ফিল করেন, তাই একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠার জন্য কম চেষ্টা তো করেনি। কিন্তু আপনি ঘরে বউ রেখে বাইরে অপকর্ম করে বেরিয়েছেন। আপনাকে অন্য মেয়ের সাথে দেখে আমার বোনের মানসিক অবস্থা কেমন হয়েছিল জানেন? সব সত্য জেনে গিয়েছিল বলে
আপনি তার সাথে কি নিকৃষ্ট আচরণটাই না করেছিলেন, আবার ডিভোর্স, অ্যাবর্শন এসবের জন্য প্রেশার দিয়েছিলেন, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ওকে। অর্ণির এসব কথা শুনে রূপক বিরক্তি নিয়ে বলল, অন্তিকে বিয়ের কোনো ইচ্ছে আমার ছিল না, যা করেছি শুধুমাত্র বাবার কথা শুনে করেছে। আমারও তো শখ হয়নি কোনো মানুষকে কষ্ট দেওয়ার। অর্ণি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এত পিতৃভক্তি কি আপনার বাবার মনে আপনার প্রতি কোনো ইফেক্ট ফেলছে আদৌ? উনিও তো আপনাকে খেলার গুটি হিসেবে ইউজ করেছেন। রূপক ভ্রুকুচকে একবার অর্ণির দিকে তাকিয়ে রুদ্র আহনাফের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। অর্ণি বলল, বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা, একটু নিজের মাথাটা খাটালেই বুঝতে পারবেন সবটা। আমার বোনকে বিয়ে করার প্রস্তাবটা আপনি দিয়েছিলেন, উনি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন। বিয়ের পর ওকে আমাদের থেকে আপনি আলাদা করেছেন, প্রেশারগুলো আপনি দিয়েছেন। আপনিও সব দোষ আপনাকেই দিয়ে গেছে। আপনার বাবা ওর সাথে মিষ্টি কথা বলে ব্রেন ওয়াশ করতেন, তাই মৃত্যুর আগেও আপনি শুধু আপনার নামটা লিখে রেখে গেছে, যেন সব দোষ আপনার ঘাড়েই পড়ে আর উনি সেফ থাকেন। আমিও এতদিন জানতাম আপনিই একমাত্র খুনি ছিলেন, কিন্তু না, কলকাঠিটা পেছন থেকে আপনার বাবা নাড়িয়েছেন আপনাকে ইউজ করে। রূপক স্তব্ধ হয়ে রুদ্র আহনাফের দিকে তাকালো। দুয়ে দুয়ে 4 মিলে যাচ্ছে তার। অর্ণি রহস্যময় হাসি দিয়ে বলল, অবাক হবেন না, আসল সত্যিটা তো এখনো জানা বাকি। এন্ড সেটা হলো আপনার মাকেও আপনার বাবাই মার্ডার করেছে, শুধুমাত্র ওনার স্মাগলিং এর বিজনেসে বাধা দিয়েছিল বলে। রূপক রাগী স্বরে বলল, এজন্য মায়ের সাডেন ডেথের জন্য কোনো অ্যাকশন নাওনি তুমি? ছি বাবা ছি, তোমায় এত বিশ্বাস করতাম আমি, তোমার সব কথা শুনতাম, হোক সেটা ঠিক নয়তো ব্যাঠিক। আর তুমি, তোমার কাছে তো আমাদের কোনো গুরুত্বই নেই, এতটা যখন তুমি। রুদ্র আহনাফ দাঁতে দাঁত চেপে বললেন, হ্যাঁ হ্যাঁ, সবটা আমিই করেছি। আমার কাছে টাকাটাই সব থেকে বড়, তোমাদের কোনো মূল্য নেই। এই জন্য অন্তিকাকে বউ করে এনেছিলাম, শুধুমাত্র তৌহিদ আনোয়ারের ব্যবসাটা নিজের করে নেয়ার জন্য। কিন্তু সেটা সম্ভব হয়নি বলে ওকে ছেড়ে দিতে বলেছিলাম, কিন্তু মেয়েটা মাঝরাতে পালিয়ে গেল। তৌহিদ আনোয়ার এসব জানলে রূপককে আস্ত রাখবে না, সাথে আমাকেও। এজন্য অর্ণি হুঙ্কার দিয়ে বলল, এই জন্য ওকে দুনিয়া থেকেই সরিয়ে দিলেন, তাই না? ওর সাথে ওর অনাগত সন্তানকেও। আপনি হয়তো আপনার আপন কেউ না, কিন্তু ওই বাচ্চাটা, ও তো আপনাদের রক্ত। একটু মায়া লাগলো না? বিবেক বলতে কি কিছুই নেই আপনাদের? অর্ণির চিৎকারে কেঁপে ওঠে সবাই। রূপক মাথা নিচু করে বসে আছে। অন্তিকেও ঠকিয়েছিল, কিন্তু আজ নিজের বাবার কাছেই মারাত্মকভাবে ঠকে গেল। হয়তো এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। এটা রূপক আজ হারে হারে টের পাচ্ছে। অর্ণি নিজের অ্যাকশন নিতে যাবে এমন সময় ওর ফোন বেজে ওঠে। অর্ণি ভ্রু কুচকে ফোনটা বের করলো। ওর আসল নাম্বারে সিম কার্ডটা তো বাসায় রেখে এসেছে। ইনসার্টেড সিমের নাম্বারটা শুধু আসিফ, ঈশা আর গ্যাংয়ের কয়েকজন জানে, কিন্তু ওরা তো এখানে আছে, তাহলে ফোন দিল কে? আর নাম্বারই বা পেল কিভাবে? অর্ণি কল রিসিভ করতেই ও পাশ থেকে বলল, ওদেরকে নিজের হাতে মেরো না প্লিজ। আমি চাই না তোমার হাতে ওদের রক্ত লাগুক। আমার কোনো রিকোয়েস্টই তুমি রাখোনি। আমার কোনো গুরুত্বই হয়তো তোমার কাছে নেই, কিন্তু এই কথাটা অন্তত শোনো। ধরে নাও এটা তোমার কাছে আমার শেষ আবদার। অর্ণি অবাক হয়ে বলল, কি বলছেন? কে আপনি? ভুল হয়ে গেছে আমার, জানি, তবুও কথাটা রাখো। ওদেরকে আইনের হাতে তুলে দাও, সর্বোচ্চ শাস্তি আমি নিশ্চিত করব। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, ওদেরকে তো আমিই মারবো, সবচেয়ে কঠিন মৃত্যু দেব আমি ওদের। ওপাশ থেকে হতাশ সুরে বলল, ওকে, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি তোমার বাংলায়। তুমি আমার কথা শুনবে না, সেটা আমি আগেই জানতাম। বলেই ফোন কেটে দিল। অর্ণি হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতেই একদল পুলিশ ফোর্স ভেতরে ঢুকে চারপাশে ঘিরে ধরে। অর্ণিকে উদ্দেশ্য করে বলল, আমাদের পাঠানো হয়েছে রুদ্র আহনাফ চৌধুরী ও রূপক চৌধুরী নামের দুজনকে নিয়ে যাওয়ার জন্য। অর্ণি ভ্রু কুচকে বলল, আপনাদেরকে এখানে পাঠালো কে? সেটা তো বলতে পারবো না, আপনাকে বলার পারমিশন নেই। অর্ণি রাগী গলায় বলল, মানে কি?
আমি ওদের নিয়ে যেতে দেব না। কিছু করার নেই ম্যাম, ওদেরকে আমরা নিয়ে যাবই। আপনি জেদ করলে জোর করার অর্ডার আমাদের দেওয়া হয়েছে। পুলিশ ফোর্স রুদ্র, আহনাব ও রূপককে নিয়ে চলে গেল। অর্ণি কিছুই করতে পারল না। যাওয়ার আগে রূপক অসহায় দৃষ্টিতে অর্ণিকে বলেছিল, আমি জানি আমার করা অন্যায়ের কোনো ক্ষমা হয় না, আমি ক্ষমা চাইবো না। যার সাথে অন্যায় করলাম তাকে তো নিজ হাতেই শেষ করে দিয়েছি। তুমি অন্তির খুব আদরের একজন মানুষ ছিলে। ও আমার যতটা ভালোবাসতো তোমাকেও ততটাই ভালোবাসতো। তাই তোমাকে বলে যাচ্ছি, এরপর আর সুযোগ নাও হতে পারে। আমি সত্যি আমার করা কাজের জন্য অনেক অনুতপ্ত। তোমার হাতে মৃত্যু হলে হয়তো একটু শান্তি, কিন্তু সেটাও আমার কপালে নেই। অর্ণি তাচ্ছিল্যে মুখ ঘুরিয়ে বলল, আপনাকে তেমন কোনো কষ্ট দেওয়া আমার দ্বারা সম্ভব হতো না, কারণ আপনি কষ্ট পেলে আপিও অনেক কষ্ট পেত। আপনার কোনো আঘাতও সহ্য করতে পারবে না। ও কতটা ভালোবাসতো আপনাকে সেটা কল্পনাও করতে পারবেন না। শুধু আফসোস একটাই, আপনি সেটার যোগ্য ছিলেন না কখনো। রূপক একটা কান্নামাখা হাসি দিয়ে পুলিশের সাথে চলে গেল। বারবার অন্তিকার হাসি মাখা মুখটা চোখের সামনে ভাসছে। আজ নিজের উপরই ঘৃণা লাগছে তার। কতটা জঘন্য সে। ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে নিকোষ কালো আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যি আজ তোমাকে দেওয়া কষ্টগুলো আমার আঘাত করছে। আমায় কেন ভালোবেসেছিল তুমি? ওয়াই? অর্ণির হাতে থাকা রিভলভারটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মেরে 2 হাত দিয়ে নিজের মাথার চুল আঁকড়ে ধরল। ইরহামের মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। সে কিছুই বুঝতে পারছে না পুলিশ এখানে কোত্থেকে এলো, এদের নিয়ে এলো কেন। এমন হাজারো প্রশ্ন ভিড় করছে ওর মস্তিষ্কে। অর্ণির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, অনেক শান্ত হও, এখানে আমাদের কারো কিছু করার নেই, তবুও মাথা ঠান্ডা করো। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, কিভাবে মাথা ঠান্ডা করব আমি? আমার সব প্ল্যান স্পয়েলড হয়ে গেল। ইরহাম, কেন এমনটা হলো? ইরহাম কিছু একটা ভেবে বলল, তোমার যে কিছুক্ষণ আগে একটা কল এলো, কে ছিল সেটা? অর্ণির হঠাৎ মনে পড়ল কলটার কথা। এতক্ষণে মাথা গরম থাকায় ভুলেই গিয়েছিল। দ্রুত ফোন বের করে নাম্বারটা দেখে বলল, এটা কোনো বিদেশি নাম্বার বলে মনে হচ্ছে, বাট কে দিল কলটা? কে জানে আজকের প্ল্যানিং সম্পর্কে? কি বলেছিল ফোনে? অর্ণি কলের ভয়েস রেকর্ডটা চালু করে ইরহামকে শুনতে বলল। দ্বিতীয়বার সবটা শুনে অর্ণির ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। বিড়বিড় করে বলল, তাশরিফ শাহরিয়ার দীপ্ত? ইরহাম অবাক হয়ে বলল, কার কথা বললে? মিস্টার তাশরিফ শাহরিয়ার? অর্ণি বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ, কথা শুনে তো মনে হচ্ছে উনিই কলটা দিয়েছেন। ইরহাম হতবাক হয়ে বলল, কিন্তু উনি তোমায় কেন কল দিতে যাবেন? ওনার সাথে এসবের কি সম্পর্ক? উনি কিভাবে এত কিছু জানবেন? অর্ণি ভ্রু কুঁচকে বলল, তুমি চেনো ওনাকে? চেনাটা তো অস্বাভাবিক কিছু না। ওনার নামের অনেক আর্টিকেল পড়েছি। নিউ ইয়র্কের একটা বিজনেস ফেস্টেও উনি আর ওনার ভাই শুভ্রকে দেখেছিলাম, কথা হয়েছিল। শুভ্রের নাম শুনে অর্ণি চমকে ওঠে। এই দৃপ্তের ভাইয়ের নাম শুভ্র হলে এটাই তো সেই দৃপ্ত। তার মানে এই সেই দৃপ্ত? অর্ণি কাঁপা কাঁপা গলায় বলল, কি কি বললে তুমি? শুভ্র? হ্যাঁ, তাশরিফ শাহরিয়ার দীপ্ত আর তাসফিন শাহরিয়ার শুভ্র, এরা 2 ভাই। কেন, তুমি জানো না? অর্ণি ধপ করে ফ্লোরে বসে পড়ল। অসহায় স্বরে বলল, ও ওর কথা রেখেছে, ফিরে এসেছিল আমার কাছে, আমি ওকে আবার দূরে ঠেলে দিলাম। ইরহাম হতবম্ব হয়ে অর্ণির দিকে তাকিয়ে আছে। এই প্রথম এইভাবে কথা বলতে দেখল সে। মুখোমুখি চেয়ারে বসে আছে অর্ণি আর শুভ্র। অর্ণির পাশে ইহরাম চিন্তিত ভঙ্গিতে ঘন ঘন পলক ফেলছে, আর অর্ণি মনে মনে ইতস্তত করছে। শুভ্র থমথমে গলায় বলল, লিসেন অর্ণি, যা বলো একটু তাড়াতাড়ি বলো। তুমি কথা বলবে এটা শুনে আমি একটা সার্জারি ক্যান্সেল করে এখানে এসেছি। তবে আমায় একবার অফিসে যেতেই হবে। হসপিটালে অফিসে দুটোই সামলাতে হচ্ছে ইদানিং। অর্ণি অবাক হয়ে বলল, দীপ্ত দীপ্ত থাকতে আপনাকে কেন অফিস সামলাতে হয়? শুভ্র চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, দীপ্ত 1 মাস আগে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে গেছে, তাই রোজ একবার করে অফিসে যেতে হয় আমার। অর্ণি স্তব্ধ হয়ে গেল এই কথা শুনে। চোখ দুটো পানিতে টলমল করছে ওর। ধরা গলায় বলল, কেন চলে গেল? ও কি আর ফিরবে না?
শুভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাজিল তুমি কি করবে? তোমার তো শুধু কোনো যায় আসে না ওর কোথায় যাওয়া না যাওয়া নিয়ে। তুমি শুধু তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়েছিলে, সেটা নিতে তো পেরেছ। কিন্তু তোমার কি এটা মনে হয় না রূপক আর তোমার কাজটা অলমোস্ট সেম? অর্ণি অবাক হয়ে বলল, মানে আবার কি? তোমরা দুজনে মন ভেঙেছ, এটা কি অন্যায় নয়? ভাইয়া, আমি তখন জানতাম না যে ওই সেই 10 বছর আগের দৃপ্ত। ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি ওকে। চিনতে পারোনি না, চেনার চেষ্টাই করনি। আর করবে বা কেন? তুমি তো তখন তোমার জেদ, ইগো এসব ধরে বসিয়েছিলে। নিজের স্বার্থটাই হয়তো তোমার কাছে প্রধান ছিল, এজন্যই অন্য কোনো দিকে নজর দেওয়ার সময় হয়নি তোমার। অর্ণির চোখ এবার পানি ছেড়ে দিল। ইহরাম আর শুভ দুজনেই অবাক চোখে তাকালো অর্ণির দিকে। এই মেয়েটা যে কাঁদতেও জানে সেটা ভেবেই অবাক হচ্ছে তারা। অর্ণি ভাঙা গলায় বলল, আসলেই দোষটা আমারই ছিল। আমি আবেগ, অনুভূতি, বিশ্বাস এসবকে মূল্য দিতে চাইতাম না। এটাই আমার ভুল ছিল। দীপ্ত যাওয়ার আগে বলে গেছিল আমাকে আফসোস করতে হবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আমি পাত্তা না দিয়ে চলে এসেছিলাম। ভাবতেই পারিনি ওর কথাটা সত্যি হয়ে যাবে, তাও এত তাড়াতাড়ি। অথচ দেরি হয়েই গেল আমার। বলেই মুখে হাত চেপে শব্দ করে কেঁদে দিল অর্ণি। শুভ্র ওর মাথায় হাত রেখে বলল, আমি ওভাবে বলতে চাইনি অর্ণি, তুমিও পরিস্থিতির জন্য এমনটা করেছো। অন্তিকার ঘটে যাওয়া ঘটনাটা তোমার এমনটা করতে বাধ্য করেছে। তবে তোমারও একেবারে ভাবা উচিত ছিল, সবাই এক হয় না। অর্ণি নাক টেনে বলল, বাদ দিন সেসব কথা, আসল কথায় আসি। দীপ্ত সেদিন ফোন দিয়ে রূপকদের পুলিশে দেওয়ালো কেন? ও জানলো কিভাবে আমার প্ল্যানিং এর কথা? শুভ্র হালকা হেসে বলল, তুমি যা যা করেছো এবং করছো সবই দীপ্তের জানা। আমারও জানা। আমি দীপ্তকে জানাতাম, কিন্তু তুমি জানো তোমার ফোন আর ল্যাপটপটা হ্যাক করা হয়েছে, যদিও আমি করেছি। অর্ণি অবাক হয়ে বলল, কেন? আসলে অন্তিকার মৃত্যুর সেই সিসি ফুটেজটা কালেক্ট করতে গিয়ে জানতে পারি সেদিন সিসি ক্যামেরা অন ছিল, কিন্তু ফুটেজটা ডিলিট করে দিয়েছে কেউ। আমি ভেবেছিলাম রূপক ডিলিট করেছে, কিন্তু সেটা রিসেন্টলি ডিলিট করা হয়েছে। তখনই আমার মনে হলো যে তুমি এটা করতে পারো। নিতান্ত সন্দেহ থেকে এটা ভেবেছিলাম, সেই জন্য তোমার ফোন আর ল্যাপটপটা হ্যাক করা এবং ডেটাগুলো রেকর্ডিং শুরু করি। ভাগ্যবশত দুদিন পরেই তুমি ল্যাপটপটার সিডি ইনসার্ট করে সেই ভিডিওটাও প্লে করেছিলে। তো এই ভিডিওটা আমার কাছে চলে এসেছিল। তারপর দীপ্তকে জানাতে বললো তোমার সব আপডেট ওকে নিতে। আমিও তাই করলাম, ইভেন এখনো করছি। অর্ণির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বুদ্ধি রে বাবা। শুভ্র হেসে বলল, এত অবাক হয়ে লাভ নেই, আমার বুদ্ধি তো কিছুই না। দীপ্ত আরো বেশি এক্সপার্ট। তুমি কল্পনা করতে পারবে না ও তোমার থেকে কয়েক ধাপ এগিয়ে কিভাবে ভেবে ফেলতে পারে। কিন্তু আপনার আপের মৃত্যু নিয়ে এত ঘেটেছেন কেন? শুধুই কি আগ্রহের জন্য নাকি? নো, অনেক কিছু তুমি জানো না। কেউ জানেই না, শুধু আমি ছাড়া। অন্তিকার দীপ্ত ক্লাসমেট ছিল, সেই সুবাদে দীপ্ত তোমার দেখেছিল। দীপ্ত তখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিল। অন্তিকার রূপকের সাথে রিলেশন চলাকালীন ও অন্তিকাকে বলে যে ও তোমায় পছন্দ করে। অন্তিকা তখন সাফ জানিয়ে দিয়েছিল আমি কিছু করতে পারবো না। অর্ণি এখন অনেক ছোট, আর তুমিও আগে নিজেকে এস্টাবলিশড করো, আর তবে অর্ণির সাথে আমার বাসায় গিয়ে দেখা করতে পারো, যদি এটা কথা দাও যে সবসময়কে আগলে রাখবে। দীপ্ত খুশি মনে অন্তিকার হাতে হাত রেখে কথা দিয়েছিল। তারপর তোমার সাথে খুনসুটিময় আলাপ হতো প্রায়। সেখান থেকে তুমিও ওকে অনেক পছন্দ করতে। ও তোমাকে ওর নাম ধরে ডাকতে বলতো, তুমি সেটাই করতে। কিন্তু এইচএসসির পর ওই স্কলারশিপ পেয়ে যায়। যেতে চাইছিল না অস্ট্রেলিয়া, কিন্তু অন্তি বলেছিল যেতে, কেননা দীপ্তের এস্টাবলিশমেন্ট তোমার লাইফের জন্য গুরুত্বপূর্ণ। তাই দীপ্ত রাজি হয়েছিল। ওর যাওয়ার কথা শুনে তুমি অনেকটা কেঁদেছিলে। দীপ্ত কথা দিয়েছিল ও ফিরে আসবে আবার। এরপর অন্তি তোমাকে সামলিয়েছিল, কিন্তু ও বিদেশে বসেই তোমার খেয়াল রাখতো, তোমার সাথে যোগাযোগ করতো না। তুমি কান্নাকাটি করবে ভেবে। কয়েক বছর বেশ ভালোই চলছিল, কিন্তু সমস্যাটা বাড়লো কখন জানো? তখনই যখন অন্তি হঠাৎ করে মারা গেল। অর্ণি জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে আছে। ইহরাম ভ্রু কুঁচকে বলল,
অন্তিকার মৃত্যুর পর কি হয়েছিল? শুভ্র একটা শ্বাস নিয়ে বলল, অন্তিকার মৃত্যুর খবর আমি পেয়েছিলাম। সেটা দীপ্তকে জানাতে ওর কি হয়েছিল জানি না, 1 সপ্তাহের মধ্যেই ভিসা প্রসেসিং কমপ্লিট করে দেশে চলে আসে। দীপ্তের মনে ঘর সন্দেহ জেগেছিল যে অন্তিকাকে রূপকই মেরেছে। রূপককেও ভালো করে চিনত, তাই ওর মনে সন্দেহটা জোরালো হয়েছিল। দেশে ফিরেও ব্যবসায় হাত লাগায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, অর্ণির সাথে দেখা করে জিজ্ঞেস করেছিলাম, অর্ণির সাথে দেখা করবি না? দীপ্ত হেসে বলেছিল, করবো তো, আগেও অন্তিকার মৃত্যু প্রতিশোধটা তো নিয়ে নি। অর্ণিত যে রূপককে মারতে দিয়েছিল সেটা আমি জানতাম, কিন্তু ওর মারার বইটা দীপ্তই তৈরি করেছিল। অর্ণি অবাক হয়ে বলল, মানে হলো তুমি বা রূপকের বাবা রুদ্র আহনাব কোনো প্ল্যানই করতে পারোনি। সম্পূর্ণ প্ল্যানটা দীপ্তের ছিল, আর ওর প্ল্যান মতোই তোমরা কাজ করে গেছো। তোমরা জানতেই বা না আড়াল থেকে কেউ তোমাদের না যাচ্ছে। তুমি তোমার গ্যাংটা কিভাবে ক্রিয়েট করেছিলে? অর্ণি স্বাভাবিক ভঙ্গিতে বলল, দ্য ডার্ক ওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের লিডারের সাথে একদিন দেখা হয়েছিল। ওনাকে দেখে অনেক বুদ্ধিমান মনে হয়েছিল, কিন্তু আমি জানতাম না উনি একজন মাফিয়া লিডার। ভালো মানুষের আড়ালে খুন খারাপি করেন। আমার রাগ আর আক্রোশী ব্যবহার দেখে উনি কিছু একটা সন্দেহ করেছিলেন, তাই নিজ থেকেই আমাকে প্রস্তাব দিয়েছিলেন নিজের এবং বিজনেস সিকিউরিটির জন্য আলাদা গ্যাং বানানোর জন্য। আমি এটা আপি মৃত্যুর পরেই ভেবেছিলাম, কিন্তু সিকিউরিটির জন্য না, বরং রূপকে মারার জন্য। তাই রাজি হয়ে ওনার আন্ডারে থাকা 1000 খানেক লোক কিনে নিলাম। লোকটা অনেক লোভী ছিল, টাকাই তার কাছে সব। শুভ্র হেসে বলল, এটা ঠিক, ও অনেক লোভী, কিন্তু বাস্তবতা ওকে এমন বানিয়ে দিয়েছে। তুমি যেমন পরিস্থিতির কারণে বদলে গেছো, ওর সাথেও ঠিক তেমনটাই ঘটেছে। কিন্তু আসল কথা হলো, ও আমাদের কাজিন, আর দীপ্ত ওকে সব বলে বুঝিয়ে তোমার কাছে পাঠিয়েছিল। তোমাদের দেখা হওয়াটাও কাকতালীয় নয়, বরং দীপ্তের ইচ্ছের কারণেই হয়েছে। অর্ণি হতভম্ব হয়ে তাকিয়ে আছে, আর ইহরামের চোখ গোল গোল করে তাকিয়ে আছে। একটা মানুষের কতটা বুদ্ধি থাকলে সে এত সূক্ষ্মভাবে প্ল্যান করতে পারে, সেটা ভেবে ওরা দুজনেই অবাক। অর্ণি বলল, তার মানে ওকে কিডন্যাপ করার পরও এ কারণেই কোনো রিয়াকশন দেখায়নি? শুভ্র মাথা হেলিয়ে বলল, এক্স্যাক্টলি, ও বুঝে গিয়েছিল তুমি ছাড়া ওকে কেউ কিডন্যাপ করতে আসবে না, কিন্তু সেদিনই তুমি ওকে এভাবে রিজেক্ট করে দিলে। ও আমাকে একবার নিজের আসল পরিচয়টা দিলেই তো পারতো ভাইয়া। আরে দীপ্ত যেখানে তোমার সাথে দেখাই করতে চাইনি, সেখানে তুমি পরিচয় দিবে? ও চেয়েছিল রুদ্র আহনাব দেশে ফিরে তোমার হাতে আটক হোক, তারপর তোমার সাথে দেখা করবে, কিন্তু ভাগ্য তোমাদের আগেই দেখা করিয়ে দিল। অর্ণি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আবার ভাগ্যই বিচ্ছিন্ন করে দিল, তাই না ভাইয়া? আসলে কি বলুন তো, ভাগ্যের প্রভাবে মানুষের সাথে তেমন কিছু ঘটে না, সবটাই সবার কর্মফল। বলেই হন হন করে চলে গেল। ইহরাম ওর পেছনে ডাকতে ডাকতে চলে গেল। শুভ্র একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে নিজেও উঠে গেল চেয়ার ছেড়ে। অর্ণির বাবা মা আর ইহরাম অর্ণির ঘরের দরজার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তৌহিদ আনহার আনমনে বললেন, আমি স্বপ্ন দেখছি না তো? অর্ণি এভাবে নিঃশব্দে কাঁদছে? মিসেস অনুপমা অবাক কণ্ঠে বললেন, আমি তো ভেবেছিলাম ও কাঁদতেই ভুলে গেছে, কিন্তু আজ তো মনে হচ্ছে আমি ভুল ছিলাম। তারা দরজার বাহির থেকে ভেতরে ঢুকতে যাবে, তখনই অর্ণি চিৎকার দিয়ে বলল, কেউ যদি এখন এক পাও ভেতরে রাখে, আমি কি করব নিজেও জানি না, আমাকে একা থাকতে দাও। সবাই কোনো কথা না বাড়িয়ে চলে গেল। ইহরাম নিজের ঘরে এসে শুভ্রকে কল দিল। ভাইয়া, অনি তো পাগলামি শুরু করে দিয়েছে। শুভ্র হতাশ গলায় বলল, এখন আর আমার কিছু করার নেই ইহরাম। দীপ্তকে এখন হাজির বললেও দেশে ফিরবে না, ও অনেক জেদি। ভাইয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ইহরাম ওকে সবটা খুলে বলতেই শুভ্র বলল, এটা কি ঠিক হবে? পরে যদি কোনো সমস্যা হয়? ইহরাম আশ্বাস দিয়ে বলল, আরে ডোন্ট ওয়ারি, আমি সবটা সামলে নেব। 3 দিন পর দীপ্ত গাড়িতে বসে শুভ্রকে কল দিয়ে ব্যস্ত স্বরে বলল, কোন হসপিটালে আছে এখন?
তোমার হসপিটালে নাকি অন্য কো? শুভ্র ওর কথার মাঝেই অবাক হয়ে বলল, মানে সেটা জেনে তুই কি করবে? দৃপ্ত বিরক্ত হয়ে বলল, আরে আসছি আমি, সেখানে গাড়িতে আছি এখন। শুভ্রর চোখ দুটো বড় বড় করে বলল, তুই বাংলাদেশে চলে এসেছিস? এই জন্য 3 দিন ধরে ফোন বন্ধ? হ্যাঁ, আরো আগেই আসতে পারতাম, কিন্তু সিডনিতে ফাইল দিলে এর কারণে এত সময় লাগলো। এখন বলো অর্নি কোথায়? শুভ্র আমতা আমতা করে বলল, আব্বা আমার হসপিটালে আছে, এখন ভালো আছে ও। তুই বরং বাসায় গিয়ে একটু রেস্ট করে আয়। আমি ডিরেক্ট তোমার এখানেই আসছি, ওসব রেস্ট ফেস্ট দরকার নেই আমার। শুভ্র ফোন কেটে তাড়াতাড়ি ইহরামকে কল দিয়ে জানালো দৃপ্ত চলে এসেছে। ইহরাম ভ্যাবাচাকা খেয়ে গেল এটা শুনে। এত তাড়াতাড়ি না জানিয়েই চলে এলো। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে তাকে। অর্নির ঘরের দরজায় নক করতেই অর্নি ভেতরে আসতে বলল। ইহরাম ঘরে ঢুকে দেখলো অর্নি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ইহরাম গলা খাকারি দিয়ে বলল, অনি শোনো। অর্নি পেছন ফিরে ইহরামের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। 2 দিনেই চোখের নিচে কালো গর্ত হয়ে গেছে। ইহরাম চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, আই হ্যাভ নো অল্টারনেটিভ নাও। বলেই পকেট থেকে একটা রুমাল বের করে অর্নির নাকে মুখে চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই অর্নি ঢলে পড়ল ইহরামের বুকে। ইহরাম ওকে 2 হাতে আগলে ধরে মনে মনে বলল, এটাই প্রথম আর এটাই শেষ ছোঁয়া তোমায়। হয়তো আজকের পর থেকে তুমি আজীবনের জন্য অন্য কারো হয়ে যাবে। তোমার দিকে তাকানোর অধিকারও আমার থাকবে না, তবুও তোমায় অন্যের হাতে আমি তুলে দিব। ভেবেই অর্নিকে কোলে তুলে নিল সে। পিট পিট করে চোখ মিলে তাকাতেই নিজেকে হাসপাতালের ক্যাবিনে আবিষ্কার করলো অর্নি। হুড়মুড়িয়ে উঠে বসতেই কেউ তাকে বাধা দিয়ে বলল, আস্তে আস্তে, তুমি অসুস্থ। অর্নি ভ্রু কুঁচকে সামনে তাকাতেই ওর দৃষ্টি স্থির হয়ে গেল। মুহূর্তেই চোখ দুটো জলে ভরে উঠল ওর। দৃপ্ত ওর চোখের পানি দেখে ব্যস্ত হয়ে বলল, খারাপ লাগছে? দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে আনছি। বলেই বসা থেকে উঠতে যাবে এমন সময় অর্নি ওর হাত ধরে আটকে দিয়ে বলল, তুমি কি আবার চলে যাবে দৃপ্ত? আমাকে একা ফেলে আবার দূরে সরে যাবে? আমার প্রতি কি তোমার একটুও মায়া হয় না? দৃপ্ত অবাক চোখে অর্নির দিকে তাকালো। অর্নি এসব কথা কেন বলছে? ও কি সব জেনে গেছে? এসব তুমি কি বলছো? তুমি এখন অসুস্থ, নিজের স্বাস্থ্যের প্রতি কনসেন্ট্রেট করো। এসব ইউজলেস কথা বলা বন্ধ করো। অর্নি অবাক হয়ে বলল, আমার কথাগুলো তোমার কাছে ইউজলেস বলে মনে হচ্ছে? তুমি... কথা শেষ হওয়ার আগেই শুভ্র ক্যাবিনে এসে বলল, অনেক জ্ঞান ফিরেছে তাহলে? অর্নি ভ্রু কুঁচকে বলল, আমার কি হয়েছিল? আমি এখানে কিভাবে এলাম? দৃপ্ত বলল, তোমার নাকি প্যারাটাইফয়েড হয়েছে, অনেক অসুস্থ ও খারাপ অবস্থা ছিল তোমার। ভাইয়া তো আমায় এটাই বলল। অর্নি অবাক হয়ে বলল, আমার টাইফয়েড কবে হলো? আমি তো একদম সুস্থ। শুভ্র এদিক ওদিক তাকিয়ে আমতামতা করে বলল, আসলে এটা মিথ্যা কথা ছিল। দীপ্তকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি আর ইরহাম মিলে এই প্ল্যানটা করেছিলাম। বলেই মাথা নিচু করে ফেলল শুভ্র। অর্নির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। দৃপ্ত রাগী গলায় বলল, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি আমি ভাইয়া। তুমি জানো ওর অসুস্থতার কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল। ফ্লাইট ডিলে হওয়ায় আমার ইচ্ছে করছিল সব শেষ করে দেই, কিন্তু সবকিছু মিথ্যে বলেছিলে তুমি। শুভ্র অপরাধীর সুরে বলল, আই নো আমি কাজটা ঠিক করিনি, কিন্তু তোকে সোজাভাবে বললে তো তুই আসতি না। মাঝখান থেকে এই মেয়েটা পাগল হয়ে যেত। ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ, কি অবস্থা করেছে নিজের। তৃপ্ত অর্নির দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আসলেই মুখটা একদম শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুমায় না। দৃপ্ত কপালে হাত দিয়ে কিছু একটা ভেবে বলল, এসব বলে লাভ নেই। তুমি আমায় এখানে এনে ঠিক করনি, আমি আজই চলে যাব। অর্নি আহত দৃষ্টিতে দৃপ্তের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি যেও না এখান থেকে। আমি জানি আমি তোমায় কষ্ট দিয়েছি, সেই জন্য তুমি আমায় মারো কাটো কিছু বলবে না, তবু... দৃপ্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি সবটা ভুলতে পারবো না অর্নি।
তোমাকে যেতেই হবে, তোমার থেকে দূরে থাকতেই হবে আমায়। সো প্লিজ এভাবে ডেকো না আমায়, তোমার ডাক অগ্রাহ্য করতে পারি না আমি। বলেই উল্টো দিকে হাঁটা দিল। কয়েক পা এগোতেই পেছন থেকে অর্ণির চাপা আর্তনাদ শুনে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো অর্ণির হাতের উপর দিয়ে ছুরি চালিয়ে দিয়েছে। আবার টান দিতে যাবে অমনি দৃপ্ত খপ করে ওর হাত ধরে গালে একটা চর বসিয়ে দিল। ধমক দিয়ে বলল, পাগল হয়ে গেছো? এভাবে কেউ হাতে ছুরি চালায়? আমায় তুমি শান্তিতে থাকতে দিতে চাও না, তাই না? অর্ণি ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি বেঁচে থাকলে আপনি শান্তি পাবেন না, তার চেয়ে বরং আমি মরে। কথা শেষ না হতেই ওর গালে আরেকটা চর বসালো। সামনে তাকিয়ে দেখলো দৃপ্ত অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ভাইয়া, হাতটা ব্যান্ডেজ করে দাও তো, রক্ত ঝরছে। শুভ্র কয়েক মিনিটের মধ্যেই ব্যান্ডেজ করে দিয়ে বলল, একটুর জন্য রাগটা কাটেনি। যাই হোক, আমি বাইরে গেলাম, তোর কথা বল। বলেই শুভ্র চলে গেল। অর্ণি একবার দৃপ্তের দিকে তাকিয়ে দেখলো ওর দিকেই তাকিয়ে আছে। সেটাকে পাত্তা না দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো সে। দৃপ্ত চলে যেতে চাইলে এবার আর ওকে আটকাবে না। একটা ছোট ভুলের জন্য যদি দৃপ্ত এত বড় শাস্তি দিয়ে খুশি থাকে তাহলে সেটাই হোক। হঠাৎ গালে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে। পাশে তাকাতেই দেখলো দৃপ্ত ওর পাশে বসে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি, আমি আসলে তোমায় মারতে চাইনি, বাট মাথা গরম হয়ে গিয়েছিল, তাই চর মেরে বসেছি। অর্ণি ভ্রু কুঁচকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে ফেললো। দৃপ্ত ওকে আরেকবার নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল, রাগ করো না প্লিজ, সরি বললাম তো। আমি রাগ করিনি, এতে রাগ করার কি আছে? ভুল করেছি তাই মেরেছেন, এখন যেতে পারেন। আমি কোথাও যাচ্ছি না। অর্ণি অবাক চোখে তাকিয়ে বলল, মানে? দৃপ্ত ওর গা ঘেঁষে বসে বলল, মানে তোমাকে ছেড়ে কোথাও যাব না, এখানেই থাকবো। অর্ণি খুব খুশি হয়ে বলল, সত্যি? দৃপ্ত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অর্ণি কিছু না ভেবেই দৃপ্তকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। দৃপ্ত হেসে দিয়ে বলল, তুমি আমার উপর রেগে নেই তো? আমি কেন রাগ করতে যাব? মেরেছি তাই? সেজন্য রাগ করিনি, কিন্তু অনেক ব্যথা পেয়েছি। এত জোরে মারে কেউ? দৃপ্ত আহ্লাদি স্বরে বলল, সরি সোনা, তোমার হাতের রক্ত দেখে মাথা ঠিক ছিল না, কি থেকে কি করে বসেছি নিজেও বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। দৃপ্ত আনমনে বলল, আজ অন্তি থাকলে কত খুশি হতো, তাই না? অর্ণি ধরা গলায় বলল, আপনি এমনিতেও অনেক খুশি হয়েছে এখন। আমার খুশিতেই ও খুশি। আপির মতো আপনি কখনো ছেড়ে যাবেন না তো আমায়? কখনো না। গেলে তোমাকে নিয়ে যাব, আর তুমি গেলে তোমার পিছু পিছু যাব, তাও ছাড়ছি না তোমায়। অর্ণি হেসে দিল এমন কথা শুনে। দৃপ্ত ওকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। দরজার আড়াল থেকে ইহরাম সেটা দেখে একটা তৃপ্তির হাসি দিল। ভালোবাসার মানুষের সুখের মাঝেই প্রকৃত সুখ নিহিত। ইহরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার হাসির মধ্যেই আমি সুখ খুঁজে পাই। সব ভালোবাসা পূর্ণতা পায় না। আমিও নিজের জন্য কাউকে না কাউকে খুঁজে নেব। জীবন তো আর কারোর জন্য বসে থাকে না, আমারটাও থেমে থাকবে না।